আমাদের তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের ইউনিট 4-এ একটা পার্ট বাকি রয়েছে ডেমোক্রেটাইজেশন বলে, গণতন্ত্রীকরণ বলে একটা পার্ট বাকি আছে। এই গণতন্ত্রীকরণ যে পার্টটা আমাদের সিলেবাসে বাকি আছে সেখান থেকে বেশ কতগুলো প্রশ্ন জানতে চাই, বিশেষ করে স্যামুয়েল পি হান্টিংটনের যে ডেমোক্রেটাইজেশনের যে প্রসেস তিনি দেখিয়েছেন বা ওয়েবসগুলো যেগুলো দেখিয়েছেন সেখান থেকে কিছু প্রশ্ন জানতে চায়। বাট আমি সেখানে শুধুমাত্র মানে এই হান্টিংটনকে ডেমোক্রাইজেশনের মধ্যেই সীমাবদ্ধ রাখবো না, এবং অবশ্যই তার বেসিক জিনিসগুলোই দেখার চেষ্টা করব। বলেছেন অনেক কিছুই দরকার নেই সবগুলো আমাদের, নইলে সারা রাতটা কম পড়ে যাবে, আর আমি বলতে শুরু করলে থামিও না। তো যাই হোক, আমি এটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে একটা থিঙ্কার ওয়াইজ আমরা এটাকে পড়বো। তোমাদের আগেও বলেছি যে যদি থিঙ্কার ওয়াইজ আমরা পড়তে পারি তাহলে ইট উড বি ভেরি নাইস, যে আহ, সেখানে আইডিয়ার ক্ল্যারিটিটা অনেকটা থাকবে তোমাদের। সো আমরা থিঙ্কার ওয়াইজই পড়বো, এবং পিওয়াই কিউজগুলোও অনেকটা থিঙ্কার ওয়াইজ করা আছে, প্লাস আবার ডেমোক্রেটাইজেশনের আলাদা আমি বোধহয় একটা ইয়ে করে রেখেছি, কি বলে তোমাদের কুইজ করে রেখেছি, সেখান থেকেও তোমরা সেটাকে সলভ করতে পারবে। সো আপনার এন্ড অফ দ্য ক্লাস তোমরা অবশ্যই মেটেরিয়ালটি দিয়ে দেবো, গ্রুপেই দেখে নেবে, এবং তোমরা মানে সঙ্গে সঙ্গে পিওয়াই কিউগুলো দুটো পার্ট থেকেই করবে, ডেমোক্রেটাইজেশন নিয়ে যেটা আছে সেটাও করবে এবং হান্টিংটন নিয়ে যেটা আছে সেটাও করবে। সো কিছু সেখানে আনকমন প্রশ্ন আসবে যেগুলো আজকে হয়তো আমি ক্লাসে বলবো না, কারণ আমি যেটা বলবো সেটা ডেমোক্রেটাইজেশনের বেসিক থিমটা বলে দেবো। আর অনেক কথা তোমরা বিভিন্ন সময় শুনেছো অন্যান্য ক্লাস লেকচারে। আর সামিল পি হান্টিংটনকে আমরা দেখার চেষ্টা করব ওভারঅল, কারণ তিনি ডেমোক্রেটাইজেশন ছাড়াও আরও অনেক কিছু নিয়েই কথা বলেছেন যেগুলো বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে। তো এবার ওগুলোর মেনশন আলাদা করে সিলেবাসে নেই, কিন্তু যেহেতু ওনার ওখান থেকে প্রশ্ন এসেছে, সো আমাদেরকে সেটাও ভালো করে জানতে হবে। সো আমরা চেষ্টা করব একেবারে থিঙ্কার ওয়াইজ হান্টিংটনকে দেখে নেওয়ার, এবং বেসিক জিনিসগুলোর মধ্যেই থাকবো। আমি খুব গভীরে বা ওই আবল তাবল বিষয়গুলোকে এখানে নিয়ে আসবো না, বেসিক জিনিসগুলো দিয়েই ছাড়বো, কারণ ওগুলোই খুব ইম্পর্টেন্ট, বারবার ওগুলোই পরীক্ষা জিজ্ঞেস করে। আর যেগুলো এক্সট্রা আসবে সেগুলো কালকের ক্লাসে আমরা আলোচনা করে নেব। দেখো এখানে সামিল পি হান্টিংটন মোটামুটি টাইম পিরিয়ডটা দেখে নাও, 1927 থেকে 2008 পর্যন্ত এনার সময়কাল, 1927 থেকে 2008। তিনি বিভিন্ন ফিল্ডে খুব বিখ্যাত ছিলেন, পলিটিক্যাল অর্ডার, মিলিটারি অ্যাফেয়ার্স, ডিসেন্ট ডেমোক্রেটাইজেশন, গ্লোবাল পলিটিক্যাল ডাইনামিক্স, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তার বিভিন্ন চিন্তা ভাবনা রয়েছে, এবং সেগুলো আমাদের সামনে তিনি প্রেজেন্ট করেছেন, এবং এগুলো আমরা অলরেডি আমাদের যে একাডেমিক যে চর্চা সেখানে আমরা এগুলোকে অলরেডি বিভিন্ন সময় প্র্যাকটিস করেছি, বা বলতে পারো একবার সিস্টেমের মধ্যে আমরা এগুলোকে মিশিয়ে ফেলেছি, মানে আমাদের সিস্টেমের পার্ট হয়ে গেছে। ডেমোক্রেটিক যে একাডেমিক যে সিস্টেম সেখানে এটা একেবারে ইনকর্পোরেট হয়ে গেছে। সো দীর্ঘদিন ধরেই হয়েছে এটা এটা মোটামুটি বলতে পারো আজ থেকে 70 বছর ধরে এগুলো চলে আসছে। সো এগুলো তোমরা পাবে। যাই হোক, হান্টিংটন যে কারণে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্টের নাম যখনই তোমাদের জানতে চাইবে, হান্টিংটনের নামটা তোমরা অফকোর্স সেখানে কনসিডার করবে। এর আগেও পলিটিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে আমাদের কথা হয়েছে, সেগুলো তোমরা পুরোনো ক্লাসগুলোতে পাবে, আমি সেখানে যাচ্ছি না। বাট হ্যাঁ, ইনিও একটা বিখ্যাত নাম, পলিটিক্যাল ডেভেলপমেন্টের বিষয়টিকে নিয়ে কথা বলেছেন। সিভিল মিলিটারি রিলেশনস নিয়েও তিনি কথা বলেছেন, ডেমোক্রেটাইজেশন যেটা বললাম, এবং কালচারাল কনফ্লিক্ট এটা নিয়েও তিনি কথা বলেছেন। এখান থেকে এই কালচারাল কনফ্লিক্টের এই জায়গাটা থেকে প্রচুর প্রশ্ন তার বিভিন্ন সময় কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে জানতে চেয়েছে। সো আমরা অফকোর্স সেগুলোর দিকে চোখ রাখবো। তো এগুলো ভালো করে দেখে নাও, পলিটিক্যাল ডেভেলপমেন্ট আর কালচারাল কনফ্লিক্ট এবং ডেমোক্রেটাইজেশন এবং ডেভেলপমেন্ট তার সাথে, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে এগুলোই আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি সিলেবাসে পড়ানো হয়, এবং জেনারেলি নেটেও এখান থেকেই এই 3-4টে বিষয় থেকেই কোয়েশ্চেন্সগুলো বেসিক্যালি এসে থাকে। হুম এবার এখানে দেখো কি বলছে। এবার এখানে বলছে যে তার মেজর রাইটিংসগুলো কি কি আছে, তার মেজর রাইটিংসগুলো একটুখানি দেখে নাও, এবং রাইটিংসের মানে আমার স্টাইলেই একেবারে নিখুঁতভাবে চেষ্টা করি যেভাবে, সেভাবে এখানে দেওয়া হয়েছে। দেখো যে প্রথমে তার বইয়ের নাম, তার পাবলিকেশন ইয়ার, তারপরে তার বইয়ে বিখ্যাত সেই সমস্ত তার কোটে বা থিওরিসগুলো আছে সেগুলো। তো এখানে দেখো ওই সিকোয়েন্সেই করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ যে তার প্রথম বই হচ্ছে এখানে 1957, যেটা এই কনটেক্সটে মানে এই পিডিএফে যেটা আছে সেটা হচ্ছে 1957-এ দ্য সোলজার অ্যান্ড দ্য স্টেট। দ্য সোলজার অ্যান্ড দ্য স্টেট 1957-এ তার প্রকাশিত হয়েছে, যেখানে তিনি কি করছেন যে সিভিল এবং মিলিটারির যে সম্পর্ক সেটাকে তিনি পরীক্ষা করছেন, অর্থাৎ নাগরিকদের সম্পর্কে এক প্রকার মিলিটারি যে সম্পর্ক সেটাকে তিনি পরীক্ষা করছেন, যে কিছু কিছু দেশে দেখবে মিলিটারি রুল সেখানে রয়েছে, এবং সেই রুলগুলো মানুষ এক প্রকার দীর্ঘ সময় ধরে মেনেও নিয়েছে। তো এইগুলো কখন এমার্জ করছে, কোন পরিস্থিতিতে এমার্জ করছে, এবং আবার এদের পতনটা কখন হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই তিনি এখানে তোমরা চর্চা করতে ওনাকে দেখতে পাবে।
তো খুব একটা বেশি যে গুরুত্বপূর্ণ এই কনটেক্সট আমাদের নয়, এটা নিয়ে আলাদা করে আর একটা ক্লাস আমাদের হবে, সেখানে আমরা এটাকে দেখব। আপাতত এটাকে এতটুকুই জেনে নাও তাহলেই হবে। তারপরে কি বলছি এখানে দেখো, গুরুত্বপূর্ণ তার যে নামটা সেটা হচ্ছে পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস, 1968-এ যেটা তার প্রকাশিত হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা নাম, খুবই গুরুত্বপূর্ণ একটা নাম, একাধিকবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে। সো এটাকে ভালো করে হাইলাইট করো। দ্য পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস 1968-এ প্রকাশিত হয়েছে। এই বইটিতে আমরা দেখতে পাবো যে তিনি কনভেনশনাল যে মডার্নাইজেশন সেটাকে চ্যালেঞ্জ করেছেন, বা মডার্নাইজেশনের যে থিওরি সেটিকে তিনি চ্যালেঞ্জ করেছেন। কনভেনশনাল মডার্নাইজেশন থিওরি কোনগুলো? কনভেনশনাল মডার্নাইজেশন থিওরি সেইগুলো যেগুলো ইকোনমিক গ্রোথকে পলিটিক্যাল স্টেবিলিটির সাথে লিঙ্ক করে। এবার কনভেনশনাল মডার্নাইজেশন থিওরি বলতে বাংলা এটাকে কি বলা হয়? বাংলা এটাকে বলা হয় ধারাবাহিক বা একটা চিরাচরিত আধুনিকতার তত্ত্ব। চিরাচরিত আধুনিকতার তত্ত্ব মানে যে তত্ত্বটা জেনারেলি শুরু থেকে এখনো পর্যন্ত একটা পার্টিকুলার আইডিয়ার উপরে দাঁড়িয়ে আছে, সেটাকে চিরাচরিত আধুনিকতার তত্ত্ব হিসেবে কনসিডার করা হয়। তো সেটা কোন কোন আর্গুমেন্টের উপর দাঁড়িয়ে আছে? আর্গুমেন্টটা হচ্ছে এটাই যে ইকোনমিক গ্রোথ যদি তোমাকে এনশিওর করতে হয় তাহলে তোমার পলিটিক্যাল স্টেবিলিটি খুব প্রয়োজন আছে। অর্থাৎ একটা দেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি যদি খারাপ থাকে, কোনো ডিসঅর্ডার থাকে, অ্যানার্কি থাকে, তাহলে সেই স্টেটে কখনো কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি বা প্রবৃদ্ধি সেটা কিন্তু এনশিওর করা সম্ভব নয়। তো ওয়েস্টার্ন মডেলে যে সমস্ত কনভেনশনাল মডার্নাইজেশনের তত্ত্বগুলো এসেছে তারা কিন্তু বিভিন্ন সময় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বিশেষ করে পুরোনোগুলো। এখন তো এগুলোর থেকে অনেকে বেরিয়ে এসেছে। তো এরা বিশেষ করে এনার এই অবদানের কারণেই বেরিয়ে আসতে বাধ্য হয়েছে তারা। তো ওরা বলতো কি যে একটা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি তখনই হবে যখন একটা দেশের রাজনৈতিক পরিস্থিতি খুব শান্ত রকম ভাবে আমরা খুঁজে পাবো, একটা সুস্থ স্বাভাবিক একটা কিন্তু রাজনৈতিক অবস্থা থাকবে, এবং সেখানে কোনো রকমের দাঙ্গা, সেখানে রাজনৈতিক মারামারি, হানাহানি, খুনোখুনি, মানুষের সেখানে ভোট দিতে পারছে না, মানুষ সেখানে হচ্ছে মানে কি বলবো, যে ভোট দিতে গিয়ে সেখানে হচ্ছে মারা পড়ছে, বুথে রিগিং হচ্ছে। হ্যাঁ, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু পলিটিক্যাল স্টেবিলিটির কখনো কোনো উদাহরণ নয়, এবং তার ফলে বিরোধীরাও অনেক সময় বাধাপ্রাপ্ত হয়, দাঙ্গা তৈরি হয়, রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, এই সমস্ত ঘটনাগুলো ঘটে, এবং পার্টিকুলারলি একটা পার্টির হাতেই ক্ষমতাগুলো থেকে যায়। এবং দেখা যায় যে সেই পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকলেও বিরোধীরা খুব স্ট্রং এবং একটা অস্থিরতার পরিবেশ সবসময় তৈরি করে রেখেছে, বা অনেকগুলো হয়তো ফ্র্যাকশনস সেখানে রয়েছে, অনেকগুলো ফ্র্যাকশনস মিলে সেখানে এমন একটা জগা খিচুড়ি সরকার তৈরি করে যারা গিয়ে সেটাকে কন্টিনিউ করতে পারে না, আবার সেটার একটা পতন দেখা যায়, আবার নতুন করে ইলেকশনস হয়। তো এগুলো একটা চিরাচরিত প্রথা, সেখানে জেনারেলি ইকোনমিক গ্রোথ কিন্তু সম্ভব নয়। এই যে বিষয়গুলো, এগুলোকে তিনি বলার চেষ্টা করেছেন যে ইকোনমিক গ্রোথ তাহলে তখনই আসবে যখন এগুলো থাকবে না। এই সমস্ত যে ফ্যাক্টরসগুলো যেগুলো এতক্ষণ বলে গেলাম, এগুলো যদি না থাকে, যদি একটা শান্তিপূর্ণ পরিস্থিতি থাকে, যদি পাওয়ার ট্রানজিশন যদি খুব স্মুথলি হয়, যে একটা পলিটিক্যাল পার্টি পাওয়ারে আছে ওকে, বাট তারা খুব একটা ভালো কাজ করেনি, জনগণের মধ্যে একটা ওভারঅল কনসিয়াসনেস আছে, তাদের কাজটিকে সরকারের বা ওই পার্টি পরিচালিত সরকারের কাজটিকে তারা পরীক্ষা করার পর তাদের মনে হয়েছে যে দে নিড চেঞ্জ, তো তারা সরকারের মধ্যে বদল ঘটিয়েছে, পলিটিক্যাল পার্টিকে, অন্য কোনো পার্টিকে তারা ক্ষমতায় নিয়ে এসেছে, এবং এটা স্মুথলি হয়েছে। এতে এতে কোনো রকমের রক্ত ঝরেনি, এতে কোনো রকমের অস্থিরতা তৈরি হয়নি, এতে কোনো ডিসঅর্ডার এস্টাবলিশ হয়নি, এতে কোনো মিলিটারি রুলও সেখানে কিন্তু, বা মিলিটারিকে রাস্তায় নামাতে হয়নি। এটা একেবারে স্মুথলি হয়েছে, এবং প্রত্যেকটা মানুষ তার নিজের অপিনিয়নকে সেখানে প্রেজেন্ট করতে পারে। তো এই রকমের একটা পরিস্থিতিতে তোমরা দেখবে, এই ধরনের একটা পরিস্থিতিতে বেসিক্যালি কি হয়, ইকোনমিক গ্রোথটা জেনারেলি হয়ে থাকে। এবার বিষয়টা হচ্ছে যে হি আর্গিউস দ্যাট পলিটিক্যাল ইনস্টেবিলিটি অ্যারাইজেস হোয়েন র্যাপিড সোশ্যাল মোবিলাইজেশন outpace the development of effective political mobilization. অর্থাৎ এটাও তিনি একটা কথা বলার চেষ্টা করছেন যে ইনস্টেবিলিটি আবার তখনও আসে যখন কি হয়, যে এই যে সোশ্যাল মোবিলাইজেশন গুলো, যে সামাজিক যে সচলতা, যেটাকে আমরা বলি বাংলায়, এই সামাজিক সচলতাগুলো কি হয় যখন এই কার্যকরী রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর যে উন্নতি সেটাকে যখন ছাপিয়ে চলে যায়, তখন একটা অস্থিরতারও পরিবেশ তৈরি হয়। যেমন ধরে নাও, সামাজিক উন্নতিও কখন হয়, সামাজিক উন্নতি ধরে নাও এখন আমাদের কি বলবো, যে সোসাইটিতে আমাদের সোসাইটি যেমন ফ্র্যাগমেন্টেড, আমাদের ইন্ডিয়ান সোসাইটির কথা যদি বলো, তাহলে ইন্ডিয়ান সোসাইটি ধরে নাও খুবই ফ্র্যাগমেন্টেড। কিরকম ফ্র্যাগমেন্টেশনটা তুমি কাস্ট বেস দেখতে পাবে, ফ্র্যাগমেন্টেশনটা তুমি রিলিজিয়ান বেসে দেখতে পাবে, ফ্র্যাগমেন্টেশনটা তুমি জেন্ডার বেসে দেখতে পাবে, এগুলো তোমরা দেখতে পাবে।
মোটামুটি ভাবে এগুলো বড় বড় কতগুলো টার্মিনোলজি। এখন এই কাস্ট বেসে দেখা গেল কি যে আমরা জানি যে চিরাচরিতভাবে আমাদের সমাজে ব্রাহ্মণরাই ক্ষমতা ধরে রেখেছে, এখনো ধরে আছে তারা। মোস্ট অফ দ্য ইনস্টিটিউশনে তারাই কন্ট্রোল করছে, সেটা এখন ফিল্ম বলো, সেটা এখন বিজনেস বলো, সেটা এখন তোমাদের কি বলবো যে যে কোনো ফিল্ড নিতে, পলিটিক্স ইভেন ইনক্লুডিং পলিটিক্স, যে কোনো ফিল্ড নিতে পারো, সেখানে ব্রাহ্মণদের আধিপত্যটা তুমি বেশি দেখতে পাবে। এখন ব্রাহ্মণদের এই আধিপত্যটা তোমরা বেশি দেখতে পাবে, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এখনো আছে। এখন হঠাৎ করে যদি দেখা যায় যে সেই জায়গায় মানে এই সমস্ত ইনস্টিটিউশনসগুলোতে, এই সমস্ত বিষয়গুলোতে আমরা যদি দেখি যে ব্রাহ্মণের জায়গাটাতে দলিতরা খুব বেশি প্রোগ্রেস করে গেছে, কিন্তু এই ইনস্টিটিউশনসগুলোতে তাদের কোনো বিশেষ কোনো ভূমিকা নেই। মানে বলবো যে সোসাইটিতে এদের খুব একটা ভালো রকমভাবে একটা একটা প্রভাব তৈরি হয়েছে, ধরে নাও যে তারা খুব সচেতন হয়েছে, দলিতরা তাদের এক্সপ্লয়েটেড হচ্ছে, তাদেরকে কে এক্সপ্লয়েটেড করছে, কিভাবে এক্সপ্লয়েটেড করছে, কিভাবে তাদেরকে দাস বানানো হচ্ছে, কিভাবে তাদের নিজেদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, কিভাবে তাদের নিজেদের উন্নতি হতে পারে, কিভাবে তারা নিজেদেরকে পলিটিক্যাল সিস্টেমের পার্ট বানাবে, এই সমস্ত কিছুর ক্ষেত্রে তাদের একটা ভালো ওভারঅল একটা কনসিয়াসনেস তৈরি হয়েছে, তাদের হাতে একটা ভালো রকমের অর্থও গিয়ে পৌঁছেছে। তাহলে কিন্তু দেখা যাবে কি যে একদিকে হচ্ছে তারা নিজেরা সচেতন হয়েছে, এবার ওই সচেতনতার কারণে অফকোর্স তারা চাইবে যে যেই জায়গাগুলোতে তারা দীর্ঘদিন ছিল না বা নেই, এবং যার ফলে তারা শোষিত হয়েছে, তার সেই জায়গাগুলো তারা দখল করতে চাইবে। অ্যাটলিস্ট দখল মানে আমি মানে নেগেটিভ অর্থে বলছি না, দখল মানে হচ্ছে যে তারা সেখানে তাদের মোবিলাইজেশন চাইবে, যে তারা বসতে চাইবে সেখানে এসে, তারাও নিজেরা পাওয়ার চাইবে, তারাও নিজেরা তাদের নিজেদের স্টেটাস ইনক্রিজ করতে চাইবে, সেগুলোতে নিজেদের ফুটপ্রিন্ট রাখার মধ্য দিয়ে। কিন্তু দেখা গেল এখন ব্রাহ্মণরা সেই পজিশনগুলো ছাড়ছে না। তো ব্রাহ্মণরা যদি সেই পজিশনসগুলো না ছাড়ে, তাহলে কি হবে? মুশকিলটা হবে এটাই যে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হবে দেশের মধ্যে, একটা হয়তো তাদের সোশ্যাল একটা কনফ্লিক্ট তৈরি হবে, একটা দুটো গ্রুপের মধ্যে কনফ্লিক্ট তৈরি হবে। মণিপুরের ইস্যুটাকে নিতে পারো। এখন বিষয়টা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো যদি খুব শক্তিশালী হয়, প্রতিষ্ঠান বলতে কোনগুলোর কথা বলা হচ্ছে না, আমাদের যে লিগ্যাল প্রতিষ্ঠানগুলো আছে, যেমন হচ্ছে পার্লামেন্ট, যেমন হচ্ছে যে পলিটিক্যাল ইনস্টিটিউশন বলতে পারো, ওটা একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, পার্লামেন্ট, ইলেকশনস কমিশন, আমাদের হচ্ছে জুডিশিয়ারি, আমাদের সংবিধান, এটাও একটা ইনস্টিটিউশন আমাদের, এগুলো হচ্ছে কিন্তু, বা বিভিন্ন যে নিয়মগুলো যেগুলো আছে, তো সেগুলোর মধ্যে যদি একটা সফটনেস থাকে, সেটাগুলোর মধ্যে যদি একটা অ্যাকোমোডেটিভ যদি একটা প্র্যাকটিস থাকে, সেটাগুলোর মধ্যে যদি একটা ইনক্লুসিভ একটা যদি ডেভেলপমেন্টকে যদি সেখানে ভ্যালুস দেওয়া হয়, তাহলে কি হবে যে এই মানুষগুলো সেখানে গিয়ে বসার সুযোগ পাবে। তো ওগুলোকে ওই রকম ভাবে ফ্রেম করতে হবে, তবে গিয়ে সে কি হবে, ইনস্টিটিউশনসটাও কার্যকরী থাকবে। কার্যকরিতা তার কিভাবে প্রমাণ হবে? না, যখন সে এই টাইম টু টাইম যারা যোগ্য তাদেরকে সেখানে ফিট করতে পারবে যখন সিস্টেমের মধ্যে, তখনই তার এফেক্টিভনেস এটার মধ্যে দিয়ে প্রমাণ হবে। এবার যে দলিতটা, যার কাছে পিএইচডি ডিগ্রি আছে, সে যদি এখন চাকরি না পায়, এবং দেখা গেল যে সেখানে কোনো খুব একটা ভালো কোয়ালিফিকেশনস না থাকার পরেও কোনো একজন ব্রাহ্মণ শুধুমাত্র নেপোটিজমের মধ্য দিয়ে সেখানে চাকরি পেয়েছে, তাহলে ওই দলিতটার চোখে গিয়ে সেটা কিন্তু লাগবে। কিন্তু পলিটিক্যাল ইনস্টিটিউশনস মানে আমাদের, যদি এখানে জুডিশিয়ারি বা আমাদের লিগ্যাল সিস্টেম, আমাদের রুলস রেগুলেশনসগুলো যদি স্ট্রিক্ট হয়, এফেক্টিভ হয়, যে না, যে যোগ্য তাকেই সুযোগ পাইয়ে দেবো আমরা, এখানে ব্রাহ্মণ বা দলিতের কোনো ব্যাপার নেই, তাহলে কি হবে? তাহলে টেনশনসটা অ্যারাইজ করবে না, আনস্টেবিলিটি বা ইনস্টেবিলিটি সেখানে আসবে না। কিন্তু যদি দেখা গেল যে পলিটিক্যাল ইনস্টিটিউশনসটা এইরকমভাবে সফটনেস নিয়ে আসার আগেই এইরকমভাবে এদের অনেকটা উন্নতি হয়ে গেছে এই দলিতদের, তাহলে কিন্তু দাঙ্গা বাঁধতে বাধ্য, তাহলে কিন্তু পলিটিক্যাল ইনস্টেবিলিটি আসতে বাধ্য। তো উনি এটাই বোঝানোর চেষ্টা করছেন যে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মধ্যে একটা অ্যাকোমোডেটিভ প্র্যাকটিস থাকতে হবে, বা অ্যাকোমোডেটিভ একটা সিস্টেম থাকতে হবে। যদি না থাকে তাহলে সে দুর্বল প্রতিষ্ঠান হিসেবে কিন্তু পরিগণিত হবে, বিচার্য হবে। এই দুর্বল প্রতিষ্ঠান হিসেবে সে যদি প্রতিষ্ঠিত হয়, তাহলেই একটা অসুবিধার জায়গা তৈরি হবে, তাহলেই কিন্তু এখানে একটা অশান্তির পরিবেশ তৈরি হবে, এবং এটা কিন্তু অন্য কোনো দেশগুলোকে বড় একটা সুযোগ করে দেবে, অর্থাৎ প্রতিবেশী কোনো দেশকে, বড় কোনো দেশকে সুযোগ করে দেবে তাদেরকে এক্সপ্লয়েট করার। তো সেই কারণে এখানে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে বা ইনস্টিটিউশনসগুলোর মধ্যে সবসময় কি করতে হবে না, এক প্রকার একটা অ্যাকোমোডেট করার একটা কিন্তু প্র্যাকটিস বা নিয়ম কিন্তু সেখানে তার থাকতে হবে। তো সেটার মধ্য দিয়ে তার এফেক্টিভনেসটা প্রমাণ হবে, কারণ সে যদি এটা করতে পারে, তাহলে মানুষ সেই প্রতিষ্ঠানটিকে সমীহ করে চলবে, তাকে মান্যতা দেবে, নইলে তাকে মান্যতা দেবে না, তাকে ভেঙে ফেলবে। তো এবার এবার যেখানে ইনস্টিটিউশন নেই, হয়তো মানুষ এগুলো ভেঙে ফেলেছে, সেখানে কিন্তু একটা নৈরাজ্যতা তৈরি হবে। বাংলাদেশের উদাহরণটা নিতে পারো এই মুহূর্তে তোমরা, যেটা আমি রিসার্চের মধ্যে, আমার নিজের রিসার্চের মধ্যে দেখাচ্ছি, দেখবে তোমরা হয়তো সেটা কিছুদিনের মধ্যে পাবলিশও হবে, এটা অলমোস্ট আমি শেষের দিকে। যে একটা নতুন সোসাইটি, তোমাদের আমি বলেওছি এগুলো বিভিন্ন সময়,
যে নতুন একটা সোশ্যাল ক্লাস তৈরি হয়েছে, নতুন একটা ক্লাস তৈরি হয়েছে, যে ক্লাসটা হয়তো শেখ হাসিনার আমলে তারা শেখ হাসিনার আমলে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ঢোকার সুযোগ পায়নি। এখন তারা কি চাইছে যে শেখ হাসিনার সাথে বার্গেনিং করে পারেনি যখন, তখন তারা আন্দোলন করতে বাধ্য হয়েছে। তো শেখ হাসিনার যে গ্রুপটা ছিল, যেটা হয়তো তিনি ওই আর কি কোটা দিয়ে ধরে রেখেছিলেন তাদেরকে, বা তাদের সুযোগ সুবিধা দিয়ে যে ওই পজিশনে নিয়ে এসেছেন, বাকিরা এখন অন্য রকম ভাবে হয়তো সুযোগ সুবিধা পেয়েছে, এই মডার্নাইজেশন বা গ্লোবালাইজেশনের বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে তারা ডমিনেন্ট হয়েছে। যেমন ওই ছাত্ররাও সেখানে দেখবে লাখ টাকা ইনকাম করে, যারা আন্দোলন করেছে তারা দেখবে মাথাগুলোকে তোমরা যদি ভালো করে দেখো, দেখবে আমার রিসার্চের মধ্যে এগুলো আসবে, দেখতে পাবে আমি একদম পুরো ডেটা দিয়ে দেখিয়েছি এগুলোকে, যে ছাত্ররাও সেখানে লাখ টাকা ইনকাম করে। তো তারা শুধু ছাত্র নয়, তারা কিন্তু সেখানে এন্টারপ্রেনার, মানে তারা বিজনেসম্যান। তো সেই বিজনেসম্যানরা তো কি আর সে কি আর কারো অধীনে থাকতে চাইবে? না, থাকতে চাইবে না। বিশেষ করে যদি কোনো একজন দেখা গেল যে ছাত্র নেতা, যে হচ্ছে কি না কিছুই জানে না, পড়াশোনাও করে না, টাকা পয়সাও কিছু নেই, শুধুমাত্র ওই শেখ হাসিনার আওয়ামী লীগের সদস্যপদ নিয়েছে বলে সে শুধু একটা সবার উপর ছড়ি ঘোরাচ্ছে, এই বিজনেসম্যান ছাত্রটি সেটা কিন্তু মেনে নিতে পারবে না। বিজনেসম্যান প্লাস ছাত্র, সে কিন্তু মেনে নিতে পারবে না, এবং এটাই হয়েছে। তো দেখলে ঢাকা ছাত্ররা সেখানে আন্দোলন করছে। তো এটার পেছনে দেখবে গ্লোবালাইজেশন একটা বড় ইম্প্যাক্ট আছে। তো যাই হোক, যেভাবেই হোক, নতুন এই ধরনের একটা যখন ক্লাসের কনসেপ্ট তৈরি হচ্ছে, যেটাকে মিডিল ক্লাস বলতে পারো, নতুন মিডিল ক্লাস যখন তৈরি হয়েছে, তখন সেই মিডিল ক্লাসটা অলরেডি স্ট্যাবলিশ মিডিল ক্লাসদের যে দুর্বলতা, সেগুলোকে যদি চোখে পড়ে, তাহলে তাহলে কিন্তু তারা সেখানে তাকে মেনে নিতে পারবে না। তো এই নতুনদেরকে জায়গা করে দেওয়ার একটা প্র্যাকটিস কিন্তু এই কারণে ইনস্টিটিউশনের মধ্যে থাকতে হবে, নইলে কি হবে, এইরকম একটা বড় আন্দোলন হবে দেশের মধ্যে, যেটা কিন্তু কোনো রকমভাবে ভালো নয়, একটা দেশের জন্য ভালো অবস্থা নয় সেটা। তো দেখা গেল যে না, তাদের ইনস্টিটিউশনসগুলোকেও তারা এসে ধ্বংস করে দিয়েছে, শেখ হাসিনা এসে তাদের ইনস্টিটিউশনগুলোকেও ধ্বংস করে দিয়েছে। ইনস্টিটিউশনস মানে তো কতগুলো লেখাপত্র না, ইনস্টিটিউশনস মানে হচ্ছে যে সেই লেখাপত্রগুলোকে পরিচালনা করার জন্য মানুষ। তো সেই মানুষগুলো নিউট্রালিটিটাকেও তিনি ধ্বংস করে দিয়েছেন, অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিজের লোকগুলোকে বসিয়ে রেখেছেন। ইলেকশনস কমিশন তিনি নিজেকে স্বীকার করছেন যে ইলেকশনে কারচুপি হয়েছে, নিউট্রাল ইলেকশনস হয়নি, কিন্তু তারপরেও তিনি ইলেকশনসটাকে বাতিল করছেন না। তো এটা কি একটা লিগ্যাল বা একটা পলিটিক্যাল যে ইনস্টিটিউশনস, তার কি এটা এফেক্টিভনেসকে প্রমাণ করে? না, করে না। সে জানছে, বুঝছে, সবই করছে, কিন্তু তারপরেও সে কিন্তু সেটাকে বাতিল করার ক্ষমতা তার নেই। মানে কি, মানে এখানে শেখ হাসিনার যে প্রতিপত্তি, সেটা তাহলে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। তো ফলে কি হলো, ফলে দেখা গেল যে টেনশনসটা কিন্তু উঠে আসতে বাধ্য হলো। বাংলাদেশে কিন্তু একটা বড় ধরনের আন্দোলন হয়ে গেল। কিন্তু ইন্ডিয়ার মতো দেশে কিন্তু এটা হলো না। ইন্ডিয়ার মতো দেশে কি হচ্ছে না, স্মুথলি ট্রানজিশনটা হচ্ছে। কেন? তার কারণ যারা নতুন এখানে উঠে এসেছে, তারা পলিটিক্যাল লড়াইয়ের মধ্য দিয়েই শুধুমাত্র, মানে তাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হতো, বন্দুক মানে ওই পুলিশের উপর তাদেরকে অ্যাটাকও করতে হলো না, আর পুলিশরাও তাদের উপর অ্যাটাক করলো না। শান্তিপূর্ণ উপায়ে সেখানে একটা ডেমোক্রেটিক প্রসেসে নির্বাচনের মধ্য দিয়েই সেখানে স্মুথলি সেখানে কিন্তু কিছু দুই এখন ছোটোখাটো কিছু ঘটনা ঘটতে পারে, বড় বড় বড়ে বড়ে দেশ সময় এসে ছোটে ছোটে বাত হতে রেতে, যেটা শাহরুখ খানের ডায়লগ। তো কাইন্ড অফ ওই ধরনের জিনিসগুলো হয়তো হতেই পারে, কিন্তু কথাটা হচ্ছে যে এটা ওভারঅল বলা যেতে পারে একটা সাকসেসফুল ইলেকশন কমিশন। যখন আমরা দেখলাম, সরকার যখন আমরা দেখলাম যে ওই কি একটা নিয়ে আসলো না, এই চাঁদা পাইয়ে দেওয়া, ইলেকট্রাল বন্ডের যে ইস্যুটা নিয়ে আসলো, আমরা জানি যে একটাই পলিটিক্যাল পার্টিকে ফেভার করছে, সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু সেটাকে গিয়ে বাতিল করে দিল, বা সেখানে ওটাকে আরো ওপেন করে দিল। তো এগুলো কি, এগুলো প্রমাণ করছে যে প্রতিষ্ঠানগুলো তার মানে একটা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করছে, ওয়াচডগের ভূমিকাটা পালন করছে, তারা দেখছে কি হচ্ছে কি হচ্ছে না। তো ফলে এখানে ইনস্টেবিলিটিটা নেই, এখানে স্টেবিলিটি আছে, অর্থাৎ স্থিরতা আছে। তো ওটাই এখানে বোঝানোর চেষ্টা হচ্ছে। বুঝতে পেরেছো? হান্টিংটন পজিট দ্যাট স্ট্রং পলিটিক্যাল ইনস্টিটিউশন আর ক্রুশিয়াল ফর মেইনটেইনিং অর্ডার, emphasizing the role of bureaucracy and political parties in stabilizing developing society। যেটা বললাম যে যারা কন্ট্রোলটা করবে তারা তো বিউরোক্র্যাট। যেটা বললাম, ইলেকশনস কমিশনের যিনি, তিনি কে? তিনি একজন বিউরোক্র্যাট। তো এনার রোলটা খুব গুরুত্বপূর্ণ, পলিটিক্যাল পার্টিসগুলোর রোলটা খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখবে ইলেকট্রাল বন্ডের এই ইস্যুসটাকে পুরোটাকে চ্যালেঞ্জগুলো কিন্তু বামপন্থীরা, মানে বামপন্থীদের হয়তো তুমি এখন সোসাইটিতে খুঁজে পাবে না, ওভারঅল হয়তো খুঁজে পাবে না, বাট এতটাও তারা দুর্বল হয়ে যায়নি যে সুপ্রিম কোর্টে যেতে পারবে না এবং চ্যালেঞ্জ করতে পারবে না। তো দেখা গেল সুপ্রিম কোর্টে গিয়ে ইলেকট্রাল বন্ডকে চ্যালেঞ্জ করে দিল, এবং সেটাকে কিন্তু তারা তার মধ্যে একটা বড় রিফর্মস নিয়ে আসতে কিন্তু ফোর্স করলো। তো এগুলো কি, এগুলো হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ একটা একটা বলতে পারো যে এখানে স্টেক হোল্ডার ডেমোক্রেসিতে, একটা সিস্টেমের মধ্যে, যারা কি করে না একটা সোসাইটির মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসতে পারে, এবং সোসাইটিটার মধ্যে একটা ডেভেলপমেন্ট এনশিওর করতে পারে, পলিটিক্যাল ইনস্টিটিউশনসগুলোকে এফেক্টিভ করে বা রাখতে পারে, বা সেই পজিশনসটা তাদের কিন্তু তাদের ফিরিয়ে দিতে পারে। সো এদের একটা বড় ধরনের রোল আছে। তো এই সমস্ত বিষয়গুলোই এখানে তিনি চর্চা করেছেন। তো ডেভেলপিং সোসাইটির কনটেক্সটে তিনি এই সমস্ত বিষয়গুলোকে দেখেছেন যে কিছু কিছু দেশে এগুলো খুঁজে পাওয়া যায় না,
যেহেতু সেখানে খুঁজে পাওয়া যায় না, ফলে সেখানে একটা অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়। ক্ষমতা দেখবে একটাই পলিটিক্যাল পার্টির হাতে চলে যায়, অন্য কোনো পলিটিক্যাল পার্টি থাকেই না। যেমন দেখবে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো পলিটিক্যাল পার্টিসগুলো ছিল, নামে ছিল, খবরের কাগজে ছিল, কিন্তু বাস্তবের মাটিতে তারা নেই। হ্যাঁ, লিডাররা ভয়ে সেখানে থাকতো, তাদের নিজেদের লিডার যেমন এখনো পালিয়ে গিয়ে আছে, আসবে হয়তো কিছুদিন বাদেই অন্যজন লিডারকে সেখানে, মানে লিডারের ছেলে পালিয়ে আছে আর লিডার সেখানে জেলে ঢুকে আছে, জেলে তাকে ঢুকিয়ে দিয়েছে। তো লিডারকে যদি জেলে রাখে তাহলে আর সাঙ্গপাঙ্গরা কতই বা কি করতে পারে। মাথায় যদি এখন তার কাটা পড়ে তো তাহলে বডি আর কি করবে, তার তো আলাদা কোনো খুব একটা বেশি মুভমেন্ট দেখা যাবে না, সেটাই স্বাভাবিক কথা। তো বিষয়টা হচ্ছে এই রকমের। তো আমরা দেখলাম যে সেটা খুব বেশি দিন লাস্টিং করলো না, সেটা একটা বড় ধরনের ইনস্টেবিলিটি নিয়ে আসলো সিস্টেমের মধ্যে। এখন নতুন করে সেখানে ইনস্টিটিউশনসগুলোকে নিউট্রাল পজিশনে নিয়ে আসার চেষ্টা তারা নিশ্চয়ই করছে, যেমন তাদের রিফর্মস কমিশন, সেখানে সংবিধান সংস্কার কমিশন সেখানে এসেছে, বিভিন্ন প্রপোজাল তারা দিয়েছে। এখন দেখা যাক সেই প্রপোজালের কতটা কি গ্রহণ করে। যেমন সবার প্রথমে তারা নামটাকে বদল করার কথা বলেছে, বাংলাদেশের নাম বদল হবে। তারা তার নিজেদের যে প্রিন্সিপালসগুলো আছে যেগুলোকে আমরা বলি আমাদের সংবিধানে প্রিএম্বল, ওদের ওই রকম কিছু প্রিন্সিপালস আছে, সেগুলোকে বদল করার কিছু প্রপোজাল দিয়েছে। তো এগুলোই হচ্ছে বিষয়, যে যেই সমস্ত দেশে এগুলো ঠিক নেই সেখানে ইনস্টেবিলিটি আসবেই। তো ওগুলোই এখানে কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, যে এইগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। তো এইরকম কেস তিনি অনেক পেয়েছেন। এই 1968-এর দিকে লিখছেন, মানে তখন তোমরা দেখে নাও যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে সমস্ত ডেভেলপমেন্টসগুলো দেখা গেছে, যে বিশ্বের বিভিন্ন দেশগুলো স্বাধীনতা লাভ করেছে, তারা তখন নিজেদের মতো করে সিস্টেম স্ট্যাবলিশ করতে গিয়ে দেখা গেছে যে তাদের বিউরোক্রেসি সেখানে প্রতিষ্ঠিত নয়, পলিটিক্যাল পার্টিসগুলো ম্যাচিওর নয়। সেখানে দেখা গেছে যে তাদের বা কোনো দেশে দেখা গেছে যে মডার্নাইজেশন এত রকমভাবে সেখানে নিয়ে আসা হয়ে গেছে যে সেখানে ইনস্টিটিউশনসগুলোকে সেটাকে প্র্যাকটিসে নিয়ে আসতে পারছে না। তো রিভার্স হয়ে গেছে, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে দেখা গেছে যে সেখানে একটা ডিসঅর্ডার সেখানে স্ট্যাবলিশড হয়েছে। হ্যাঁ, ডিসঅর্ডার তৈরি হয়েছে, সেখানে কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতির কিন্তু তৈরি হয়েছে। তো এগুলো তোমরা দেখবে বিশেষভাবে সেই সময় কিন্তু উঠে এসেছিল। 3 নম্বর দেখো এখানে কি বলেছে, দ্য থার্ড ওয়েভ ডেমোক্রেটাইজেশন ইন দ্য লেট 20th সেঞ্চুরি, 1991-এ প্রকাশিত হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা বই, একাধিকবার পরীক্ষায় এসেছে। এই বইটা থেকে একাধিক থিওরিজগুলোও তার জানতে চেয়েছে, বিশেষ করে তার ডেমোক্রেটাইজেশন যে থিওরি এখান থেকেই জানতে চেয়েছে। বিভিন্ন ওয়েবগুলোর নাম জানতে চেয়েছে, তার টাইম পিরিয়ডগুলো জানতে চেয়েছে, কোন দেশ কোনটা ওয়েবের মধ্যে বিলং করে সেটা জানতে চেয়েছে, তার রিভার্স ওয়েবগুলো সম্পর্কে জানতে চেয়েছে, তার টাইম পিরিয়ডগুলো জানতে চেয়েছে। এগুলো আমাদেরকে ভালোভাবে এখান থেকে দেখতে হবে। তো 3টে ওয়েব তিনি দেখিয়েছেন, যে 3টে ওয়েবে ডেমোক্রেটাইজেশন হয়েছে গোটা বিশ্বের। যে যদি ডেমোক্রেটাইজেশন যেভাবে হলো, অর্থাৎ ডেমোক্রেসির একটা আইডিয়া, সোশ্যালিজম যেমন একটা আইডিয়া, বিশ্বের বিভিন্ন দেশ সেটাকে অ্যাডপ্ট করেছে। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন প্রথমে সেটাকে নিয়ে আসলো, তারপর ধীরে ধীরে অনেক দেশ সেখানে এই সোশ্যালিজমের আইডিয়াটিকে প্র্যাকটিস করেছে। ঠিক একই রকমভাবে ডেমোক্রেসি একটা আইডিয়া, যে আইডিয়াটাকে বেস করে সেখানে দেশটাকে পরিচালনা করা যেতে পারে। এবং আমরা ডেমোক্রেটিক পিস থিওরি বিভিন্ন সময় তোমাদের উল্লেখ করেছি, কান্ট পড়াতে গিয়েও বোধহয় বিভিন্ন সময় বলেছি আমি। কান্ট এবং মাইকেল ডয়েলও কথাগুলো বলেছেন, ডেমোক্রেটিক পিস থিওরির প্রসঙ্গে তারা এগুলো তুলে ধরেছেন। কি কনসেপ্টটা হচ্ছে যে ডেমোক্রেসিকে প্র্যাকটিস করা দেশ কখনো অন্য একটা ডেমোক্রেসি প্র্যাকটিস করা দেশকে অ্যাটাক করতে পারে না, এটা হচ্ছে তাদের আর্গুমেন্ট। তো এই কারণে তারা বলছেন ডেমোক্রেসির সাথে ডেমোক্রেসির বন্ধুত্ব খুব ভালো রকম ভাবে হয়, কারণ তাদের মধ্যে কম্প্যাটিবিলিটি আছে, তারা একই নির্দিষ্ট নিয়মে তারা দেশটাকে পরিচালনা করছে। হ্যাঁ, তো ফলে কম্প্যাটিবিলিটি থাকার ফলে দেখা যাবে কি যে তাদের মধ্যে একটা পিস আছে, এটাকে ডেমোক্রেটিক পিস থিওরি বলা হয়। মাইকেল ডয়েলের থিওরি কান্টও দিয়েছেন, কান্টের কাছ থেকে ধার করেছেন তিনি, ইন্টারন্যাশনাল রিলেশনসে এটাকে নিয়ে গেছেন। সো আমরা জানি, এবং পরীক্ষা একাধিকবার এসেছে, তোমরা জানো। মাথাটা খুব ব্যথা করছে। তো আমরা কি দেখতে পাচ্ছি, যে তিনি বলছেন যে একটা দেশ ডেমোক্রেসিকে প্র্যাকটিস করলো, তারপর ধীরে ধীরে দেখা গেল যে আজকে ডেমোক্রেসি পৃথিবীর প্রায় সমস্ত দেশই প্র্যাকটিস করছে। তো এটা কি একদিনে হয়েছে না, এটা কতগুলো ওয়েব কাজ করেছে। তো এখানে দেখা যাবে যে ফার্স্ট ওয়েব, সেকেন্ড ওয়েব, থার্ড ওয়েব। ফার্স্ট ওয়েবে কতগুলো দেশ ডেমোক্রেসিকে অ্যাকসেপ্ট করেছে, সেকেন্ড ওয়েবে কিছু দেশ করেছে, থার্ড ওয়েবে কিছু দেশ কাজ করেছে। এক একটার এগুলো ওয়েব আছে, অর্থাৎ একবার করে হাওয়া লাগছে, সেখানে কিছু মানুষ হয়, যেমন হয়তো ধরনের যে তান্ত্রিকের হাওয়া, যে তোমাকে ঝাড়ফুঁক করে দিল প্রথমবার, তুমি একটুখানি মোহিত হয়ে গেলে, আর একবার ঝাড়ফুঁক করে দিল তুমি আরো মোহিত হয়ে গেলে, আর একবার মোহিত করে দিলে তুমি পুরো পাগলই হয়ে গেলে, সেন্সলেস হয়ে গেলে, কাইন্ড অফ সেই ধরনের। তো এইরকম সংখ্যাটা আর কি বাড়ছে, মানে মানুষের সংখ্যাটা বাড়ছে, এটা একজনের উপর নির্ভরশীল নয়, মানে এটা সংখ্যার উপর নির্ভরশীল। যে একবার ঝাড়ফুঁক দিল 2জন হলো, তারপরে দিল 4জন হলো, তারপর দিল সেখানে 10জন হয়ে গেল, কাইন্ড অফ সেই রকম, যে মোহিত করে দিল। তো ডেমোক্রেসির ওই বিষয়টাও সেই রকম, যে ডেমোক্রেসি তোমাকে প্র্যাকটিস করানোর প্রথম ওয়েবটার মধ্যে দেখা যাবে কি যে যে সমস্ত দেশে ডেমোক্রেসিকে প্র্যাকটিস করা হয়েছে,
তার ওয়েবটা যেখানে কাজ করেছে যে না ডেমোক্রেসি আমাদেরকে নিয়ে আসতে হবে, কারণ ডেমোক্রেসি হচ্ছে ভালো একটা নীতি বা একটা আদর্শ যেটার মধ্যে দিয়ে কি করা যেতে পারে, দেশের কল্যাণ এনশিওর করা যেতে পারে। তো এই দেশগুলো কোনগুলো? এই দেশগুলো হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ওয়েস্টার্নের কতগুলো কান্ট্রিজ, যেমন সেখানে তোমরা ইউনাইটেড স্টেটসের নাম পাবে, ইউনাইটেড কিংডমের নাম পাবে, ফ্রান্সের নাম পাবে, এগুলো তোমরা পাবে। তো এখানে ওয়েস্টের এই সমস্ত নামগুলো তোমরা পাবে যারা কি করেছে, গণতন্ত্রকে অ্যাডপ্ট করেছে, করে বলার চেষ্টা করেছে, এবং যে গণতন্ত্রের বেসিক পিলারটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, সেই ইন্ডিভিজুয়ালের ডেভেলপমেন্টের মধ্য দিয়ে কি করা যেতে পারে, একে 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 গোটা দেশের মানুষেরই নাকি উন্নতি হবে। সো সেটা তাদের আর্গুমেন্ট। এখন এটা হচ্ছে একজনের উন্নতি হবে, তারপরে 500 জন হবে, 1000 জন হবে, 5 কোটি হবে, 50 কোটি হবে, ধীরে ধীরে সবার উন্নতি হবে। তো এটা দেশের নিরিখে তারা দেখেছে। তো এখানে আমরা দেখতে পাবো যে এই দেশগুলোর প্রথমে তারা এখানে কিন্তু ডেভেলপমেন্টসটা দেখেছে। তবে এটা শুধুমাত্র তাদের আর্গুমেন্টে বলছে না যে না রাতারাতি এটা হয়েছে এবং তারপরে তারা আরো ডেমোক্রেসি একবার এস্টাবলিশ হয়েছে তারপর ধীরে আবার তারা কি বলবো যে সেটাকে ডেভেলপ করতে করতে এগিয়ে গেছে না। তিনি বলছেন যে এটা হচ্ছে এক প্রকার এমন একটা বিষয় যেটা হচ্ছে কি যে রাতারাতি একবার তুমি মানে এই আঙ্গিনায় এসে গেলে এমনটা হবে না যে তুমি এরপর তুমি এগোতেই আছো না। একবার তুমি এখানে প্রবেশ করেছো মানে তোমার একটা পেছন দিকে ঝাঁকুনিও কাজ করছে, অর্থাৎ এটাকে তিনি বলছেন রিভার্স ওয়েভ। এটাকে বলছেন তিনি রিভার্স ওয়েভ এটা। অর্থাৎ তুমি যখন ধরো যেমন দেখবে, এটা কিসের উদাহরণ দেবো, রিভার্স ওয়েভ দেখা যায় যেমন দেখবে কিছু গাড়িতে, বোধহয় কোন গাড়ির উদাহরণ দেবো রিভার্স ওয়েভ দেখা যায়। ধরো একটা বাইক, তুমি যখন একটা বাইক চালাতে শুরু করলে, যেমনি তুমি বাইকটা স্টার্টটা কেন দিলে তুমি সামনের দিকে এগিয়ে যাবে বলে। স্টার্টটা যখনই তুমি বাইকটা ছাড়লে তখনই দেখবে আগের পুরোনো বাইকগুলোতে এটা দেখা যেত, দেখবে বাইকটা পেছন দিকে একটা টান মারতো, বাইকটা, ঠিক আছে, পেছন দিকে টান মারতো। এখনকার বাইকগুলোতে এগুলো একটু দেখতে পাওয়া যায় না, এখন তাই স্মুথলি এগিয়ে যায়, আগেকার বাইকগুলোতে এটা দেখতে পাওয়া যেত। তো এই একটা রিভার্স একটা কিন্তু বিষয় কাজ করে, পেছন দিকে আসার একটা প্রবণতা কাজ করে। তো ডেমোক্রেসি, এদের বক্তব্য হচ্ছে যে যখন একটা দেশ যখন ডেমোক্রেসিকে প্র্যাকটিস করতে শুরু করলো তখন তার মধ্যে দেখা যাবে কি যে রাতারাতি সে কিন্তু তারপর থেকে সে সামনের দিকে এগোতে শুরু করলো তা নয়, কিছু অল্প সময়ের জন্য দেখা যাবে সে পেছন দিকেও এসেছে, মানে কিছুটা এগিয়ে গেছে, তারপর সে পেছন দিকেও পিছিয়ে এসেছে, তারপর সে আবার নতুন করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করেছে। কারণ সেটা প্র্যাকটিস করতে তার সময় লাগে, বুঝতে সময় লাগে অনেকটা মানুষের। তো বিষয়টা হচ্ছে এইখানে এইরকমই একটা রিভার্স ওয়েভ কাজ করে। এই রিভার্স ওয়েভের টাইম পিরিয়ডটা কি দেখিয়েছেন তিনি, এটা দেখো 1928 থেকে 1926 1828 থেকে 1926 পর্যন্ত তিনি ফার্স্ট ওয়েভটার কথা বলেছেন। টাইম পিরিয়ডটা ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় একাধিকবার জিজ্ঞেস করেছে। এরপর রিভার্স ওয়েভটা কখন থেকে কাজ করেছে, রিভার্স ওয়েভটা তোমরা দেখতে পাবে যে 1902 থেকে এটা 42 পর্যন্ত কিছু কিছু দেশে এই এক্সপিরিয়েন্সটা তোমরা দেখতে পাবে যে রিভার্স ওয়েভ কাজ করেছে, যে সামনের দিকে কিছুটা এগিয়ে গেছে ডেমোক্রেসি ধারণাগুলোকে প্র্যাকটিস করার ক্ষেত্রে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলো তৈরি করার ক্ষেত্রে, মানুষের মধ্যে এই ডেমোক্রেটিক প্রিন্সিপালসগুলোকে ফলো করানোর ক্ষেত্রে তারা অনেকটা এগিয়ে গেছে। তারপর দেখা গেছে সেখানে যে ডেমোক্রেসির বিপরীতে যে ধারণাগুলো বিলং করে সেগুলো কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। যেমন ধরে নাও ডেমোক্রেসি মানে জনগণের শাসন, একটা বড় পপুলেশন সেখানে শাসন করবে বা পুরো দেশের মানুষের সেখানে ইচ্ছে মতো শাসন হবে, কিন্তু দেখা যায় যে সেই শাসন ব্যবস্থায় মানে মানুষ এক প্রকার ধরে নাও যে যেভাবে পরিবর্তনটা নিয়ে আসলো সেই পরিবর্তনটা নিয়ে আসে, তারপর কিছুটা সময় সে হাঁপিয়ে গিয়ে যখন যায়, সে যখন একটুখানি রেস্ট নেওয়ার চেষ্টা করে তখন দেখা যায় যিনি পাওয়ারে বসে আছেন তিনি একেবারে ক্ষমতাটাকে সমস্ত রকমভাবে কন্ট্রোল করছেন, তিনি ডেমোক্রেসিকে এই আইডিয়াটিকে ধ্বংস করে দিয়েছেন। আবার মানুষ যখন একটুখানি ঘুম থেকে উঠলো, যে দেখলো যে আমরা তো আন্দোলন করে তো ওকে চালাতে দিয়েছিলাম সরকার, আমরা একটুখানি রেস্ট নিতে গেছিলাম, যেহেতু আন্দোলন করে আমরা একটুখানি অনেকটা মানে হাঁপিয়ে গেছি, তো রেস্ট নিতে যাওয়ার মুহূর্তে দেখা গেছে যে উনি অনেকটা ক্ষমতাশালী করে নিয়েছেন, আমার পাওয়ারটাকে অনেক কমিয়ে দিয়েছে। তখন তার তো একটা প্র্যাকটিস অভ্যাস ছিল বা একটা এক্সপিরিয়েন্স আছে আন্দোলন করার, হ্যাঁ, এবং আগের সরকারকে যেহেতু ভয় পাইয়েছে, সে চেঞ্জ করিয়েছে, তো এই সরকারকেও যে চেঞ্জ করাতে পারে সেই সচেতনতাটা তার আছে। তো ফলে সে কি করে, তো তখন তার মধ্যেই আবার যখন ঘুম থেকে উঠে যখন দেখে যে না আমার ক্ষমতা অনেকটা কেড়ে নিয়েছে সে, তখন আবার তারা উঠে দাঁড়ায় এবং তারপর থেকে সেই সরকারকে হটিয়ে দিয়ে বা সেই প্রিন্সিপালসগুলোকে সরিয়ে দিয়ে স্মুথলি তারপর ডেমোক্রেসির দিকে এগিয়ে যায়। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো কিছু দেশে কিন্তু এই ডেভেলপমেন্টসগুলো কাজ করেছে। তো ফার্স্ট ওয়েভ যেমন আছে তেমনি তার রিভার্স ওয়েভও আছে, যে কিছুটা এগিয়ে গেছে তারপর আবার পিছিয়ে আসার পর আবার তারপর এগিয়ে যেতে শুরু করেছে। তো এইগুলো কিন্তু তিনি দেখানোর চেষ্টা করেছেন। দেশগুলো কি কি ভালো করে দেখে নাও, এগুলো পরীক্ষা একাধিকবার জিজ্ঞেস করে, ইউনাইটেড স্টেটস এবং হচ্ছে ফ্রান্স, এই সমস্ত দেশগুলো পাবে, আরো নাম পাবে, গুগল করে দেখে নিতে পারো।
সেকেন্ড ওয়েভে কি কি আছে? সেকেন্ড ওয়েভটা হচ্ছে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে এটা শুরু হলো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জানি আমরা যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হলো মানে তখন যেমন ব্রিটিশদের একটা প্রমিস ছিল কলোনিজগুলোকে যে তারা যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটিশদেরকে সাহায্য সহযোগিতা করে তাহলে তারা কি করবে না তাদেরকে স্বাধীনতা দেবে। ব্রিটিশ আমাদেরকেই সেই প্রমিসটা তারা করেছিল। তো যেহেতু তারা প্রমিসটা করেছে বা অনেক সময় মানুষের মধ্যে ওই সচেতনতা তৈরি হয়েছে বা ব্রিটিশদেরও দুর্বলতা অনেক ফুটে উঠেছে, তো এখানকার মানুষরাও তখন অন্য দেশগুলোকে স্বাধীন হতে দেখে তখন নিজেরাও তখন উদ্বুদ্ধ হয়েছে। ওভারঅল আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলো দেশ স্বাধীনতা পেয়েছে। তো তারা যখন স্বাধীনতা পেয়েছে তখন তাদের কাছে অভিজ্ঞতা ছিল এটাই যে অলরেডি যেহেতু ইউনাইটেড কিংডম ডেমোক্রেসিকে প্র্যাকটিস করতো, যদিও কমপ্লিট নয়, টু সাম এক্সটেন্ট অনেক কিছুকেই প্র্যাকটিস করতো। ইন্ডিয়াতে যেমন এসে তারা হচ্ছে কি যেমন 1935-এর ল, সেখানে অনেক ডেমোক্রেসিকে মেনে নিয়েছে। মানে 1909 সাল থেকে সালে যেভাবে ডেমোক্রেসিকে প্র্যাকটিস করা শুরু হলো লিগালি যদি বলি, 1919 সালে এসে 10 বছর পর এসে অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে। আবার 1935 সালে এসে তারা আরো অনেক বেশি ইম্প্রুভমেন্ট করেছে। তো ডেমোক্রেসির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হয়েছে, মানুষের পার্টিসিপেশনসটাকে মেনে নিয়েছে, মানুষের ডেমোক্রেটিক রাইটসগুলোকে তারা মেনে নিয়েছে, এটা ঠিক। তো এগুলোতে মানুষ যেহেতু দীর্ঘদিন ধরে অভ্যস্ত হয়ে গেছিল, তো ফলে কি করেছে তারা, মানুষ এইখানকার মানুষরা কিন্তু ধীরে ধীরে কি করেছে, এই অঞ্চলের মানুষরা ধীরে ধীরে তারা কিন্তু ওদের মতো করেই নিজেদের একটা ডেমোক্রেটিক ওয়েতেই কিন্তু শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে। ইন্ডিয়া একটা বড় উদাহরণ। আমরা যখন স্বাধীনতা লাভ করলাম তখন ডেমোক্রেটিক প্রিন্সিপালসকে আমরা ফলো করেছি আমাদের নিজেদের দেশে। সো ইন্ডিয়া দেখবে এই এই যে 1945 আর 1917 1947 আমরা স্বাধীনতা লাভ করেছি, সো অফকোর্স আমরা সেকেন্ড ওয়েভের মধ্যেই চলে আসি। সো দেখবে এই সময় দেখবে যে ডেমোক্রেসি আরো কিছু দেশে স্প্রেড করেছিল ওয়েস্টের, জার্মানি, জাপান, ইটালি এবং এই সেকেন্ড এবং ডেভেলপিং কতগুলো কান্ট্রিজ, বিশেষ করে যেগুলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে স্বাধীনতা লাভ করলো। তো এই সমস্ত দেশগুলিতে দেখা যাবে কি, এই সমস্ত দেশগুলিতে দেখা যাবে যে নতুন সদ্য স্বাধীন যে নেশন বিল্ডিং হচ্ছে, যে জাতিরাষ্ট্র হচ্ছে, গঠন হচ্ছে, সেই সমস্ত দেশগুলো তারা কিন্তু ডেমোক্রেসিকে কিন্তু অ্যাডপ্ট করেছে। কারণ ডেমোক্রেসিকে প্র্যাকটিস করার জায়গায় এইরকম ভাবেই তারা অভ্যস্ত হয়ে গেছিল এবং তারা দেখেছে লাভদায়ক। এবং উপর লেভেলে যারা লিডার ছিল তারাও অনেকটা বেশি মানে ওয়েস্টার্ন এডুকেশনে এডুকেটেড ছিল এবং ওয়েস্ট তো অলরেডি তখন ডেমোক্রেসির দিকে অনেকটাই চলে গেছে। তো স্বাভাবিকভাবেই তারা কিন্তু এটাকে খুব ভালো রকমভাবে ফলো করেছে। সো আমরা দেখতে পাবো যে সেকেন্ড ওয়েভটা এইরকম ভাবে তার এক্সপেনশনসটা কিন্তু হয়েছে। তারও একটা রিভার্স ওয়েভ আছে। রিভার্স ওয়েভটা কি? এখানে রিভার্স ওয়েভটা হচ্ছে এখানে দেখো, এখানে টাইম পিরিয়ডটা দেখো, 58 থেকে 75 পর্যন্ত তার একটা রিভার্স ওয়েভ কাজ করেছে। ঠিক আছে, 58 থেকে 75 মানে এক একটা দেশে এক এক সময় যেহেতু হয়েছে তাই এই টাইম পিরিয়ড ভালো করে দেখে নিও। তো এখানে কোথায় কোথায় দেখতে পাবে না, ল্যাটিন আমেরিকা, এশিয়া, মানে যেখানে যেখানে হয়েছে, বিশেষ করে ল্যাটিন আমেরিকা, এশিয়া এবং আফ্রিকা, এই সমস্ত। কেন? কারণ এগুলো হচ্ছে ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপিং কান্ট্রি এরা যেহেতু মানে লিডাররা, নতুন লিডারদের হাতে যেহেতু ক্ষমতা পৌঁছেছে, যে লিডাররা হচ্ছে একেবারে দেশীয় লিডার, যেহেতু তাদের হাতে ক্ষমতা পৌঁছেছে, তো তাদের সমস্ত কিছুকে ম্যানেজ করার ক্ষমতা যেমন নেই, বা ডেমোক্রেসিকে, অফকোর্স ডেমোক্রেসিকে তারা মানে সিস্টেমে নিয়ে এসেছে ঠিকই, কিন্তু ইন প্র্যাকটিস তারা ডেভেলপমেন্ট ইনশিওর করতে গিয়ে দেখা যাবে যে একাধিপত্য তৈরি করেছে, একাধিপত্য তৈরি করেছে, খুবই একাধিপত্য তৈরি করেছে। তো তারা নিজেদের পার্টিটাকে এখানে একটাই পার্টির পর্যায়ে রেখেছে, অন্য কোনো পার্টির এতটা গুরুত্ব নেই বা কমিয়ে দিয়েছে। পার্টির মধ্যে দেবে কিছু লিডার সেখানে পাওয়ারফুল হয়েছে, তারাই সেখানে বংশ পরম্পরায় সেগুলোকে চালিয়েছে এবং দেখা যাবে এই কারণে ধীরে ধীরে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা সেটা কিন্তু নষ্ট হয়েছে। সো ফলে কি হয়েছে, একটা এগিয়ে গিয়েও পিছিয়ে আসার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে। ইন্ডিয়ার যদি এক্সপিরিয়েন্স দেখো তাহলে দেখবে, ইন্ডিয়াতে যদি পার্টির কথা বলো তাহলে দেখবে একটাই পলিটিক্যাল পার্টি দীর্ঘ সময় ধরে সেখানে পাওয়ারে আছে। 1967-এ গিয়ে দেখবে অনেকগুলো পার্টি আসছে। তার আগে তো দেখবে 47 থেকে দেখবে তার 97 67 তো না, মানে হ্যাঁ 67-এ গিয়ে দেখবো অনেকগুলো পলিটিক্যাল পার্টি এমার্জ করছে। 69-এ গিয়ে দেখবে আরো অনেক পলিটিক্যাল পার্টি এমার্জ করছে। 77-এ গিয়ে তো ন্যাশনালে দেখবে আমাদের কি হলো, যে সেখানে কংগ্রেসের কেবলমাত্র বদল ঘটলো, তাই না, সেই সময়। তার মানে কি? তার মানে কংগ্রেস এসেছিল ঠিকই, কিন্তু ডেমোক্রেটিক প্র্যাকটিসগুলো খুব একটা কিন্তু মানুষ করতে পারেনি। মানুষ সেই সুযোগটা তারা কিন্তু ছাড়েনি মানুষের জন্য বা অপোজিশনদের জন্য, যে তারা এসে রাজনীতি করবে। মানুষেরও লেভেল অফ কনসিয়াসনেস সেই পর্যায়ে ছিল না, ফলে তারা নিজেরাও জন্ম দেয়নি। কিন্তু যখন তাদের মধ্যে কনসিয়াসনেস এসেছে তখন তারা কি করেছে না, অন্য পলিটিক্যাল পার্টির জন্ম দিয়েছে। অ্যাটলিস্ট বলতে পারি 67-এর কথা। তো সেখানে অনেক পলিটিক্যাল পার্টি, রিজিওনাল পলিটিক্যাল পার্টি জন্ম দিয়েছে এবং সেই পলিটিক্যাল পার্টিসগুলো বিভিন্ন রাজ্যে কিন্তু পাওয়ারে এসেছে। আমরা 8টা রাজ্যের কথা সেখানে পড়েছি, জানো তোমরা, যে বিভিন্ন রাজ্যে তারা পাওয়ারে এসেছে। সো এটা কিসের উদাহরণ দিচ্ছে? এটা উদাহরণটা দিচ্ছে এটাই, যে এটা হচ্ছে একটা মানে ডেমোক্রেসির দিকে এগিয়ে যাওয়া। আমরা ডেমোক্রেসিকে শুরু করলাম ঠিকই, কিন্তু এক প্রকার 67 পর্যন্ত বলতে পারো যে আমরা একটা রিভার্স ওয়েভে রান করছিলাম। ডেমোক্রেসি নামমাত্র ছিল, কিন্তু ক্ষমতাগুলো দেখবে কংগ্রেসের হাতেই সীমাবদ্ধ ছিল, কংগ্রেসের অল্প কিছু লিডারের হাতেই সীমাবদ্ধ ছিল এবং দেখবে সেখানে তারাই সেগুলোকে কন্ট্রোল করতো।
এবং খুব বেশি ডিসেন্ট্রালাইজেশনসও তখন কিন্তু করা যায়নি, কিন্তু 67-এর পর থেকে যত রকমভাবে আমরা কিন্তু আবার দেখবে রিভার্স ওয়েব থেকে বেরিয়ে এসে সরাসরি আবার ডেমোক্রেসির দিকে এগিয়ে যেতে শুরু করেছে। সো এই সমস্ত ডেভেলপমেন্টসগুলো তোমরা সেই সময় দেখতে পাবে। থার্ড ওয়েভের কথা কি বলছে এখানে? থার্ড ওয়েভের কথা বলছে এখানে 1974 থেকে 90s পর্যন্ত থার্ড ওয়েভ। পর্তুগালে যে কার্নিশনস হলো, কার্নিশন রিভলিউশন, ভালো করে নামটা মনে রেখো, এই রিভলিউশনগুলোর নামগুলো জানতে চাই। তো কার্নিশন আমি ডিটেলসে যাচ্ছি না, একটু গুগল করে নিও তোমরা, ঠিক আছে। ব্রাজিল, চিলি এই সমস্ত এবং এশিয়ার মধ্যে সাউথ কোরিয়া, তাইওয়ান এবং ফিলিপিন্স, ইস্ট ইউরোপের মধ্যে তোমরা দেখতে পাবে সোভিয়েত ইউনিয়ন। তো এখানে তোমরা দেখতে পাবে যে এই সমস্ত দেশগুলো যখন রিভলিউশনের পথে হাঁটছে তখন দেখতে পাবে যে আবার নতুন করে এরা স্বাধীনতা লাভ করে ডেমোক্রেসিকেই অ্যাকসেপ্ট করছে। ইস্ট ইউরোপের উদাহরণটা নিয়ে নিতে পারো। ইস্ট ইউরোপ বলতে কোনটার কথা বলছে? যারা সোভিয়েত ইউনিয়নে ছিল, যেটাকে আজকে আমরা রাশিয়া বলছি, সেই রাশিয়া কিন্তু যাদের সাথে যে যুদ্ধ করছে তারা কিন্তু এই সোভিয়েত ইউনিয়নের পার্ট ছিল। তো সেই সোভিয়েত ইউনিয়নে পার্ট ছিল, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যখন 15টা রাষ্ট্রে পরিণত হলো তখন আমরা দেখতে পাবো যে সেই 15টা রাষ্ট্র বেশিরভাগই হচ্ছে তারা কিন্তু ইস্ট ইউরোপের পার্ট। তো ইস্ট ইউরোপের এই কান্ট্রিজগুলো কি করলো, যে যখন সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসলো তখন তারা বিকল্প তারা কিন্তু সোশ্যালিস্ট কোনো স্টেট কিন্তু তৈরি করেনি। সোভিয়েত ইউনিয়নের যেটা প্রিন্সিপাল ছিল সেই মডেলেই তারা নিজেদেরকে তৈরি করেনি, বরং তারা ওয়েস্ট যেভাবে নিজেকে শক্তিশালী করেছে তো সেটা তারা বিশেষভাবে আকৃষ্ট ছিল, মোটিভেটেড ছিল, ইনফ্লুয়েন্স ছিল। সো ফলে আমরা দেখতে পাচ্ছি কি যে তারা ওয়েস্টের এই ডেমোক্রেটিক মডেলটিকেই অ্যাডপ্ট করেছে, করে তারা কি করেছে, তারা ডেমোক্রেসির পথে কিন্তু হেঁটে গেছে। এখন এই সমস্ত দেশগুলিতেও কিন্তু একটা রিভার্স ওয়েভ কাজ করেছে, এক একটা দেশে কাজ করেছে, সব দেশে কাজ করেছে এটা বলা যায় না, বাট এটা এক্সপেক্টেড এই সমস্ত দেশগুলিতে। মানে এই মুহূর্তে যদি তুমি দেখো, এটা তো 1990s-এর কথা, তারপরেও কিন্তু এই দেশগুলিতে আমরা দেখেছি যে হ্যাঁ এখানে কিন্তু মানে যেমন হচ্ছে সাউথ কোরিয়াতে ডেমোক্রেসি অনেকটা এগিয়েছে ঠিকই, তাইওয়ানেও এগিয়েছে, ফিলিপিন্সেও এগিয়েছে ঠিকই, কিন্তু খুব অল্প পরিমাণে, যেহেতু ম্যাচিওরও হয়েছে ডেমোক্রেসি, অনেক অভিজ্ঞতা তার সামনে আছে। তো রিভার্স ওয়েভটা এক্সপেক্টেড ছিল এটা। অল্প বিস্তর কিছু আমরা এরকম উদাহরণ অফকোর্স খুঁজে পাই, কিন্তু বড় রকম ভাবে কোনো উদাহরণ তুমি এখানে কিন্তু খুব একটা খুঁজে পাবে না, যে এরা কারণ অনেকটা ম্যাচিওর তারা যে সিস্টেমকে হতে দেখেছে এবং সেই পথেই তারা কিন্তু নিজেরা হেঁটেছে। তো যাই হোক, ওভারঅল আমরা দেখতে পাবো যে এখানে একটা কিন্তু থার্ড ওয়েভ কাজ করেছে, ঠিক আছে। হান্টিংটন ওয়ার্ন দ্যাট ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং কুড অকার ইফ ইনস্টিটিউশন উইকেন অর ইফ অথরিটারিয়ান টেন্ডেন্সিজ রিসার্ফেস, ঠিক আছে, যে ইনস্টিটিউশনগুলো দুর্বল হয়ে যেতে পারে, তিনি এটা একটা ওয়ার্ন করেছেন, সবাইকে সচেতন করেছেন যে এই থার্ড ওয়েভটা আবার এখানেও আসতে পারে, এই সমস্ত দেশগুলো যারা সদ্য স্বাধীন হয়েছে 1990-এর পরে, তো 1990 থেকে 47 থেকে 1990-এর মধ্যে, তো সেখানেও এই রিভার্স ওয়েভটা আসতে পারে যদি দেখা যাবে যে প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে। তার মানে প্রতিষ্ঠানগুলোকে ম্যাচিওরলি তৈরি করতে হবে এবং তারা অনেকটাই করেছে। সো এগুলো কিন্তু আমরা এখানেও কিন্তু দেখতে পাবো। সো এগুলো ভালো করে নোটিস করবে। এরপরে চলে আসো আমাদের, তিনি আরেকটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে যে ক্লাস অফ সিভিলাইজেশন অ্যান্ড দ্য রিমেকিং অফ ওয়ার্ল্ড অর্ডার, 1996-এর কথা এটা। 1996-এ গুরুত্বপূর্ণ একটা বই, একাধিকবার তার এই বইটির নাম পরীক্ষায় কিন্তু জানতে চেয়েছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এখানে বেসিক্যালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, হ্যাঁ এখানে বেসিক্যালি সেকেন্ড ওয়ার্ল্ড বলছি, কোল্ড ওয়ারের পরে একটা নতুন ওয়ার্ল্ড তৈরি হলো না? কেন তৈরি হলো, কিভাবে তৈরি হলো? কারণ কোল্ড ওয়ার যখন শেষ হচ্ছে তখন এর শেষটা হচ্ছে এইরকম ভাবে, আমরা জানি যে সোভিয়েত ইউনিয়ন এই যে 15টা রাষ্ট্রে ভাগ হয়ে গেল এবং তার সোভিয়েত ইউনিয়ন থেকে যে রাষ্ট্রগুলো বেরিয়ে আসলো বাকি 14টা, তারা সোশ্যালিজমকে প্র্যাকটিস করলো না, তারা বরং এখানে লিবারালাইজেশনের রাস্তায় হাঁটলো, তারা বরং এখানে লিবারালিজমের রাস্তায় হাঁটলো, তারা বরং সেখানে আমেরিকার দেখানো রাস্তায় হাঁটলো, ডেমোক্রেসির রাস্তায় হাঁটলো। তো তারা যখন এই রাস্তায় হাঁটছে তখন এটা প্রমাণ হয়ে গেল যে কোল্ড ওয়ারে যে দুটো একটা বায়ানারি ছিল সেই বায়ানারিটা আর নেই, একটা ইউনিপোলার ওয়ার্ল্ড তৈরি হয়েছে। সো কোল্ড ওয়ারের পরে এখন দেখা যাবে যে ইউনিপোলার ওয়ার্ল্ডে এখন সবাই বলতেই পারে যে এখন যেটা ডেমোক্রেটিক থিওরি যেটা বলার চেষ্টা করছিল, ডেমোক্রেটিক পিস থিওরি, যে সমস্ত দেশ যদি ডেমোক্রেসিকে প্র্যাকটিস করতে শুরু করে তাহলে আর দ্বন্দ্বের জায়গা থাকবেই না। কিন্তু এটা কি বাস্তবতা? না, এটা বাস্তবতা নয়। দ্বন্দ্ব তো মানুষের ভেতরেই রয়েছে, একজন মানুষের মধ্যেই হচ্ছে স্ব-অন্তর দ্বন্দ্ব রয়েছে, তাই না? স্ববিরোধ রয়েছে মানুষের মধ্যে রয়েছে। তো হিউম্যান নেচার যেটা, যেমন দেখবে যে হিউম্যান নেচারের এই কথাগুলো দেখবে, যেমন মর্গানথাউ বলে গেছেন যে মানুষের মধ্যেই স্ববিরোধের জায়গাগুলো দেখতে পাওয়া যায়। হিউম্যান নেচারটাই হচ্ছে সেলফিশ। তো হিউম্যান নেচারই যদি সেলফিশ হয়, আবার রুশোও দেখবে এই কথাগুলো বলেছে যে সে নিজেরও ভালো চায় আবার সমাজেরও ভালো চায়। তো তার মানে কি, তার মধ্যে একটা স্ববিরোধের জায়গা আছে, স্ববিরোধ, নিজের সাথে একটা বিরোধ করার জায়গা আছে, নিজের মধ্যে দু রকমের একটা ভাবনা আছে। তাহলে অফকোর্স তার দ্বারা পরিচালিত কোনো সিস্টেম তো এটাকে তো রিফ্লেক্ট, তার মধ্যে তো ইনস্টিটিউশনস এর মধ্যে তো রিফ্লেক্টেড হবে। তার মানে
এটা হচ্ছে বাস্তবতা, যে যতই মাইকেল ডয়েল ডেমোক্রেটিক পিস থিওরির কথা বলুক না কেন, যে একটা দেশ যদি ডেমোক্রেসিকে প্র্যাকটিস করে এবং তার প্রতিবেশী বন্ধুগুলোও যদি সেখানে ডেমোক্রেসিকে প্র্যাকটিস করে, তাহলে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। তাহলে কি আমরা বলতে পারি গোটা বিশ্বজুড়ে পিস এসেছে? না, সেটা তো হচ্ছে না, দ্বন্দ্ব তো হচ্ছে। তাহলে দ্বন্দ্বটা হচ্ছে কিসের ভিত্তিতে? তো এটাকেই তিনি এখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে দ্বন্দ্বটা হচ্ছে বা যে দ্বন্দ্বগুলো আগামী দিনে হতে পারে, এই দ্বন্দ্বগুলো হচ্ছে যে ক্লাসগুলো, যেগুলো ক্লাস, সেই ক্লাসগুলো হচ্ছে কি সিভিলাইজেশনাল ক্লাস হবে। হ্যাঁ, সভ্যতার দ্বন্দ্ব হবে, সভ্যতার দ্বন্দ্ব হবে। আর এই দ্বন্দ্বগুলো তিনি বলছেন যে এই দ্বন্দ্বগুলো আর কোনো ইকোনমি বা আইডিওলজি কেন্দ্রিক হবে না, না ইকোনমি না আইডিওলজি, এটা বেস করে হবে না। যেমন আমরা কোল্ড ওয়ারে দেখলাম আইডিওলজি কেন্দ্রিক, যে একদিকে সোশ্যালিজম অন্যদিকে লিবারালিজম, তাই না? একদিকে হচ্ছে সেখানে ক্যাপিটালিস্ট ইকোনমি আর অন্যদিকে হচ্ছে একটা সোশ্যালিস্ট ইকোনমি। তো এইগুলোর বেসিসে আর দ্বন্দ্বটা হবে না, এগুলোর বেসিসে দ্বন্দ্বটা হবে না। এনার বক্তব্য হচ্ছে যে দ্বন্দ্ব যেটা হবে, যেটার ভিত্তিতে হবে, তো সেই দ্বন্দ্বগুলো হচ্ছে কি আটটা তিনি এখানে সিভিলাইজেশনের উদাহরণ দিয়েছেন। 1 2 3 4 5 6 7 9টা আছে না, নটা তোমরা পাবে। তো এই জানি আমরা আটটা, কিন্তু 9টা কেন কি করে আসলো? 1 2 3 4 5 6 7 8 9। বুদ্ধিস্টটা আমরা পাই না, এখানে অ্যাড করা হয়েছে বোধহয়, উপরের গুলো সব ঠিক আছে। তো এখানে দেখো 8টা হবে উপরের গুলো। তো এখানে কি বলার চেষ্টা হচ্ছে দেখো, এখানে তিনি কি বলার চেষ্টা করছেন যে আইডিওলজি না আইডিওলজি কেন্দ্রিক হবে না ইকোনমিক কেন্দ্রিক হবে। তাহলে কি কেন্দ্রিক হবে? দ্বন্দ্বগুলো যেগুলো হবে আগামী দিনে, দ্বন্দ্ব তো থাকবেই, তাহলে দ্বন্দ্বগুলো হবে যেটার নিরিখে, সেটা হচ্ছে যে সভ্যতা কেন্দ্রিক দ্বন্দ্ব হবে, সভ্যতার সাথে সভ্যতার লড়াই হবে। কুশের সভ্যতা, সভ্যতা হচ্ছে কি, এবং তাদের মধ্যে মানে 8টার কথা বলেছেন, এই 8টার কথা তিনি এখানে বলেছেন যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন একটা, কোনগুলো নিয়ে, কোন কোন পার্টগুলোকে নিয়ে ওয়েস্টার্ন সিভিলাইজেশন? তিনি বলছেন নর্থ আমেরিকা এবং ওয়েস্টার্ন ইউরোপ, যে নর্থ আমেরিকা এবং ওয়েস্টার্ন ইউরোপ, উত্তর আমেরিকা এবং হচ্ছে পশ্চিম ইউরোপ, এদের মধ্যে এই পার্টটাকে নিয়ে হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন। অর্থোডক্স সিভিলাইজেশন রাশিয়া এবং ইউরোপ, যে গোড়া এরা পুরনো সিস্টেম থেকে বেরোতে চায় না, ইস্টার্ন ইউরোপ। তো এইগুলো ইসলামিক সিভিলাইজেশন, জানি তোমরা যে মিডল ইস্টের কথা, নর্থ আফ্রিকান পার্ট, যেখানে মিডল ইস্টের সাথে যারা জড়িত আছে কাছাকাছি যারা, তাদের কথা বলছে। তো এটা হচ্ছে ইসলামিক সিভিলাইজেশন। সিনিক সিভিলাইজেশন কোনটা? যেটা চায়না এবং চাইনিজ কালচার যেখানে যেখানে আছে, সেটা হচ্ছে সিনিক সিভিলাইজেশন। হিন্দু সিভিলাইজেশন কোনটা? হিন্দু এবং হিন্দু কালচার যেখানে আছে, তো অফকোর্স ইন্ডিয়া হবে, ইন্ডিয়া একটা বড় সেখানে একটা পার্ট। জাপানিজ সিভিলাইজেশনের কথা বলেছেন, জাপানিজ সিভিলাইজেশন মানে জাপানের কথা বলছে। ল্যাটিন আমেরিকান সিভিলাইজেশন, সেন্ট্রাল এবং সাউথ আমেরিকা, এবং আফ্রিকান সিভিলাইজেশন, সাব সাহারান হচ্ছে আফ্রিকা এবং হচ্ছে তার এইরকম কিছু পার্ট এরা। এবং বুদ্ধিজমের কথা এখানে বলা হয়েছে ঠিকই, কিন্তু বুদ্ধিজমের আমার মনে হয় না সেখানে মেনশন ছিল। এই 8টার নাম পাবে তোমরা, ঠিক আছে? আমি একবার দেখে কনফার্ম করে দেবো তোমাদের শেষের দিকে পিডিএফটা দেওয়ার আগে। তো মোটামুটি দেখে নাও যে 8টা সিভিলাইজেশনের নাম তোমরা এখানে পাবে। 8টা সিভিলাইজেশনের কথা তিনি এখানে বলে গেছেন, যে এই সিভিলাইজেশনগুলোর মধ্যে দ্বন্দ্ব হবে, সভ্যতার সাথে সভ্যতার দ্বন্দ্ব হবে, ঠিক আছে? দ্বন্দ্বটা আর আদর্শ কেন্দ্রিক কিংবা দব্যতা অর্থকে কেন্দ্রিক হবে না, দ্বন্দ্ব হবে সভ্যতার সাথে সভ্যতার। তো এইরকম ভাবে তোমরা দেখবে, যেমন এমন, হ্যাঁ এটা আমরা দেখি জানি, যেমন হিন্দু মানুষরা যখন গিয়ে দেখবে আমেরিকা বা যা ইউরোপের বিভিন্ন দেশে চাকরি করছে, তখন সেখানে তাদের উপর অ্যাটাক হচ্ছে, তাই না? অ্যাটাক হচ্ছে। এবার ওদের উপরেই কেন অ্যাটাক হচ্ছে? অফকোর্স তারা হচ্ছে আমাদের হিন্দুদের সংখ্যাটা বেশি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমাদের এই দেশে প্রচুর মানুষ মাইগ্রেট করে অন্য দেশে চলে যায়। প্লাস আমাদের দেশও এখন নিজেরাও আমরা প্রোগ্রেস করছি, ওদের মাধ্যমেও করছি, আমরা নিজেরাও এখানে থেকেও করছি। সো আমরা প্রোগ্রেস করছি, সেটা অন্যদের জন্য এখন তার ভাগিদারিটা খেয়ে নেওয়া হচ্ছে এক প্রকার। সো স্বাভাবিকভাবে সে তার নিজের পার্টটা তো ছেড়ে দেবে না, তো নিজের অংশটুকু তো ছেড়ে দেবে না। তো ফলে দ্বন্দ্ব হবে, সে যুদ্ধ করতে আসবে। তো এইরকম ভাবে চায়নার সাথে দেখবো আমেরিকার দ্বন্দ্ব চলছে। লিবারালিজমের সাথে একবার মুসলিম ওয়ার্ল্ডের তুমি একটা অলওয়েজ যুদ্ধ তুমি দেখতেই পাবে, ঠিক আছে? যে আজ পর্যন্ত যদি কোনো একটা শক্তি যাকে এই লিবারালিজমকে ঠেকাতে পেরেছে, সেটা হচ্ছে ইসলামিক সিভিলাইজেশন। মানে যতটা অল্প সময়ের মধ্যে ইসলামের হচ্ছে স্প্রেড হয়েছে, এতটা অল্প সময়ের মধ্যে অন্য কোনো রিলিজিয়াস আইডিয়ার কিন্তু স্প্রেডটা হয়নি। হ্যাঁ, তো এত অল্প সময়ের মধ্যে সে নিজেকে এতটা শক্তিশালী করেছে, করে সে কি করছে? গোটা বিশ্বের একটা বড় অংশকে সে দখল করেছে, একটা বড় অংশকে দখল করেছে। দেখো এখানে আসবে তুমি পৃথিবীতে প্রচুর দেশ খুঁজে পাবে যেখানে ইসলাম ছড়িয়ে পড়েছে। তো যেমন ভারতবর্ষেই আসলো, ভারতবর্ষকে একটা সময় দেখবে সেপারেট হয়ে এখন তারা পাশাপাশি দুটো দেশ, তারা কিন্তু ইসলামিজমকে সেখানে ফলো করতে শুরু করলো, ঠিক আছে? ইসলামিজমকে তারা ফলো করতে শুরু করলো। তো এইরকম ভাবে তারা বিভিন্ন ট্যাকটিক্স গ্রহণ করে লং রানে। তো ফলে কি হয়েছে যে ইসলামকে এখন টেক্কা দিতে পেরেছে বা চ্যালেঞ্জ করতে পেরেছে এক প্রকার, কিন্তু এখানে ওয়েস্টার্ন এই বা লিবারালিজমকে চ্যালেঞ্জ করতে পেরেছে এই ইসলামিক সিভিলাইজেশন। এবং আমরা দ্বন্দ্বগুলো দেখতেই পাই, এবং এই দ্বন্দ্বগুলো
অনেক সময় দ্বন্দ্বগুলোকে ব্যবহার করেও তারা লাভ ফায়দা তোলার চেষ্টা করে, আবার দ্বন্দ্বগুলোকে কাজে লাগিয়ে তারা ধ্বংস করারও চেষ্টা করে এদেরকে, এবং নিজেদের লাভটাকে বা নিজেদের এখানে কালচারটিকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। তো এই যা কিছু যুদ্ধ এখন তোমরা দেখছো যে এই গাজাতে প্যালেস্তাইনের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ যেটা চলছে, বা প্যালেস্তাইনের হামাসের সঙ্গে যে ইসরায়েলের যুদ্ধ চলছে, সেখানে তোমরা দেখতেই পাবে যে আর কিছুই না, যে ইসলামের শক্তি যেভাবে বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, সেটাকে দুর্বল করার একটা চেষ্টা, তাই তো। তো এই দ্বন্দ্বগুলো কিন্তু চলছে, তিনি এটাই দেখিয়ে গেছেন যে এটা সিভিলাইজেশনাল ক্ল্যাশ, কতগুলো সিভিলাইজেশনাল ক্ল্যাশ। প্রত্যেকে চাইছে নিজেদের ভাষা, প্রত্যেকে চাইছে নিজেদের ধর্ম, প্রত্যেকে চাইছে নিজেদের সংস্কৃতি, নিজেদের ডিসিপ্লিন, সেগুলো গোটা বিশ্বের মানুষ ফলো করুক। ওরাও চাইছে আমরা তাদেরটাকে ফলো করি। তো এইরকম ভাবে এই কালচার, সংস্কৃতিগুলো দেখতে পাবে কি, যে সংস্কৃতিগুলো আহ, সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে নিজেদের প্রতিপত্তি স্ট্যাবলিশ করা, এবং এক প্রকার হচ্ছে শক্তিশালী হওয়া এবং অন্যকে দুর্বল করা। তো এই দ্বন্দ্বগুলো কিন্তু চলতেই আছে। তো এইগুলো হচ্ছে, আফ্রিকা দেখবে আবার নতুন করে শক্তিশালী হলে, দেখবে G20-র মধ্যে যখন পার্ট হচ্ছে, তার মানে একটা বড় সংকেত। আফ্রিকা তার মানে তার যে সিভিলাইজেশন, সেই সিভিলাইজেশনাল পাওয়ারটা বাড়ছে। এত বড় একটা ভূখণ্ড, এত বড়, সেখানে এত এত বড় সংখ্যক একটা রিসোর্স তার মধ্যে রয়েছে, কিন্তু সেখানে কিন্তু সে কিন্তু বিচ্ছিন্ন হয়ে আছে, সে কিন্তু শোষিত, বঞ্চিত। তো তার মধ্যে আজকে যে পলিটিক্যাল অ্যাওয়ারনেস কাজ করছে, তার একটা বড় প্রমাণ হচ্ছে G20-তে আজকে তারা তাকে ধোকাতে বাধ্য হলো, তাই না? বেশি দিন বাইরে রাখতে পারলো না। আগামী 20 বছরের মধ্যে দেখবে রাজনীতির কেন্দ্রবিন্দু বদলে যাবে, রাজনীতি অর্থনীতির কেন্দ্রবিন্দু দেখবে আফ্রিকা হয়ে যাবে আগামী 20-25 বছরের মধ্যে। কেন? তার কারণ সেখানে অনেক বেশি ডেভেলপমেন্ট আসবে, অনেক ইজি হয়ে যাবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখন সেখানে মুভ করছে। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেখানে মুভ করছে মানে কি, মানে বিজনেসম্যানরা সেখানে লাভ ফায়দা খুঁজে পাচ্ছেন, এই সমস্ত পুরোনো রিজিয়নের ফায়দা খুঁজে পাচ্ছে না। সো ওখানে গিয়ে কি হবে, ওখানকার মানুষের আরো উন্নতি হবে, ওখানকার মানুষের উন্নতি হবে মানে ওরাও কিন্তু কি করবে, এরপর ধীরে 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 অন্যদেরকে কিন্তু চ্যালেঞ্জ করতে, অর্থাৎ তাদের নিজেদের উপর যে ডমিনেশনসটা এতদিন পর্যন্ত যে ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড রেখেছে, তাদের কিন্তু তারা এবার দূরে সরাতে বাধ্য করবে। যেমন অলরেডি দেখবে যে নাইজেরিয়াতে সম্ভবত বোধহয় ফ্রান্সের একটা আধিপত্য সেখানে ছিল, সে আধিপত্য ছিল, সেটাকে তারা চ্যালেঞ্জ করছে। এইরকম ভাবে বিভিন্ন দেশের ওয়েস্টার্নের আধিপত্যগুলোকে তারা কিন্তু সেখান থেকে কমাতে কিন্তু তারা কিন্তু তৎপর। তো এগুলো তোমরা কিন্তু পরিষ্কারভাবে তোমরা নোটিশ করবে, এগুলো কিন্তু হচ্ছে। সো এগুলো পরিষ্কারভাবে উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই সিভিলাইজেশনের যে ক্ল্যাশটা, এটাই হবে কালচারাল, এটাকে তিনি বলেছেন যেটা হচ্ছে একটা কালচারাল ক্ল্যাশ হবে। সিভিলাইজেশনাল ক্ল্যাশ বা কালচারাল ক্ল্যাশ, এই ক্ল্যাশগুলো কিন্তু দেখতে পাবে। এবং সব থেকে বড় ক্ল্যাশটা যেটা তিনি বলেছেন, সেটা হচ্ছে ইসলামের সঙ্গে ওয়েস্টের। ঠিক আছে, এই যে এখানে বলেই দিয়েছেন যে সব থেকে বড় যদি ক্ল্যাশ হয়, তাহলে সেটা হচ্ছে ইসলামের সঙ্গে ওয়েস্টের ক্ল্যাশ। এটা কিন্তু খুব অবধারিতভাবে এটা কিন্তু হতে বাধ্য। এবং অলরেডি এই ক্ল্যাশটা আমরা দেখতেই পাচ্ছি যে যখন মানে মানে অবধারিত যখন এক প্রকার ছিল, তখন আমরা দেখলাম যে তিনি তো 1996 দিকে এই কথাটা বলেছেন। আমরা দেখতেই পাচ্ছি যে 2011 সালে এসে এই ক্লাসটা পরিষ্কার হয়ে গেল। এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম যে একটা বড় রিভলিউশন ঘটে গেল, যেটাকে তিনি ফোর্থ ওয়েভ অনেকে বলার চেষ্টা করছে। ঠিক আছে, ফোর্থ ওয়েভ অফ ডেমোক্রেটাইজেশন বলার চেষ্টা করেছে অনেকে। যে আরব স্প্রিং এর মধ্য দিয়ে কি হলো, যে তিউনিশিয়াতে শুরু হলো একটা ইসলামিক একটা আইডিওলজি সম্পন্ন দেশ, সেখান থেকে শুরু হলো, তারপর ধীরে ধীরে মিডল ইস্টের সমস্ত দেশে ছড়িয়ে পড়ছে, মিডল ইস্টের সমস্ত দেশে এবং নর্থ আফ্রিকার দেশগুলিতে ছড়িয়ে পড়ছে, এবং তারা ধীরে ধীরে তাদের নিজেদের দেশের মধ্যে রিফর্মস নিয়ে আসতে বাধ্য হচ্ছে। তাদের নিজেদের দেশে রিফর্মস নিয়ে আসতে যখন বাধ্য হচ্ছে, এবং অনেক দেশ তো রাতারাতি ডেমোক্রেসিকে অ্যাক্টিভ প্র্যাকটিসে নিয়ে এসে, যেমন তিউনিশিয়ারই কথা বলতে পারো, যে রাতারাতি তারা পরিবর্তন নিয়ে আসতে বাধ্য হয়েছে, ডেমোক্রেসি নিয়ে আসতে বাধ্য হয়েছে, সম্ভবত 27 বা 28 দিনের মাথায়। তো তারা রাতারাতি এই ধরনের একটা চেঞ্জ নিয়ে আসছে, ডেমোক্রেসিকে নিয়ে আসছে, মানেই অনেকে বলার চেষ্টা করলো যে হান্টিংটন যে সম্ভাবনাটা দেখিয়ে গেছিলেন, যে ফোর্থ যে যে ওয়েভের কথা বলে গেছেন, সেই ওয়েভে এবং সেই ক্ল্যাশে দেখা যাচ্ছে কি আলটিমেটলি এখানে কিন্তু লিবারেল ওয়ার্ল্ড, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, তারা কিন্তু জয়লাভ করছে, এবং এক প্রকার এখানে ডেমোক্রেসি আসছে মানেই হচ্ছে তারা কিন্তু এই যুদ্ধে জয়লাভ করে গেছে। সো দেখলে সেখানে কি সুন্দরভাবে সেখানে সোশ্যাল মিডিয়াগুলোকে কাজে লাগিয়ে একটা বড় ধরনের রিভলিউশন ঘটিয়ে দিল সেখানে। এটাকে সোশ্যাল মিডিয়া রিভলিউশন বলে। আমার থিসিসের মধ্যে এগুলো পাবে, সব বিভিন্ন সময় এগুলো আলোচনা করেছি তোমাদের, যারা পুরনো স্টুডেন্ট জানো তোমরা। তো এগুলো আমরা খুব স্বাভাবিক একটা বিষয়, এগুলো আমরা জানি, তাই না? তো এই সমস্ত কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন। যদিও কিছু কিছু দেশ আমরা দেখবো, যেমন তিউনিশিয়া নিজেই ডেমোক্রেসিতে এগিয়ে গেল ঠিকই, কিন্তু তিউনিশিয়ার যদি কন্টেম্পোরারি যদি এখন তোমরা একটুখানি 11 সালের দিকে হয়েছে, এখন গত 10 বছর ধরে তারা যা করেছে সেটা যদি একটুখানি নোটিশ করো, তাহলে দেখবে ডেমোক্রেসির রাস্তায় তারা হাঁটতে শুরু করেছিল ঠিকই, কিন্তু তারা সেটাকে আবার রিভার্স করেছে, রিভার্স ওয়েবও কাজ করেছে। অর্থাৎ ক্ষমতা একটা পার্টির হাতে চলে গেছে, অল্প কিছু মানুষের হাতে কিন্তু চলে গেছে। তো এই রিভার্স ওয়েবগুলোও কাজ করেছে, বাট হ্যাঁ, ওভারঅল সেখানে কিছু চেঞ্জ এসেছে। কিছু কিছু দেশ, বিশেষ করে মিডল ইস্টেরই দেশ, তারা আবার দেখবে একটা বড় রিভলিউশন হয়েছে ঠিকই, কিন্তু তারা খুব একটা বেশি সেখানে কিন্তু কন্ট্রোলটা লুজ করেনি।
তারা কিন্তু চেঞ্জ মানে তাদের নিজেদের পজিশনটা ধরে রেখেছে। মাইনর কিছু রিফর্মস করেছে ঠিকই, কিন্তু ওভারঅল তারা বড় তাদের নিজেদের ডমিনেশনসটা কিন্তু ধরে রেখেছে, এগুলো আমরা কিন্তু দেখতে পাই। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা এখানে কিন্তু দেখতে পাবে, তো এগুলো ভালো করে দেখে নিও। এরপরে চলে আসো 5 নম্বর বই তার, হু আর উই দ্য চ্যালেঞ্জ টু আমেরিকাস ন্যাশনাল আইডেন্টিটি। যাচ্ছি না আর গভীরে, প্রয়োজন নেই খুব একটা বেশি। এরপর চলে আসো তার ডেমোক্রেসি যে আলোচনা। তাহলে ডেমোক্রেসি ইজ নট ইনভাইটেবল, তিনি বলছেন ডেমোক্রেসি ইজ নট এটা ইনভাইটেবল, মানে কি যে ডেমোক্রেসি অপরিহার্য নয়। তাহলে ডেমোক্রেসি অপরিহার্য নয়, কেন অপরিহার্য নয় কি বলছেন তিনি? আনলাইক মডারেশন থিওরিস্ট হু অ্যাজিউমড ইকোনমিক ডেভেলপমেন্ট naturally leads to democracy, Huntington emphasizes that democratization is contingent on historical, cultural and elite driven factors. যে শুধুমাত্র এখানে ডেভেলপমেন্ট মানে ওই মানে কি বলবো যে ডেভেলপমেন্ট হয়েছে মানেই যে সেখানে আনলাইক মডারেশন, আচ্ছা মডারেশনের বিপরীতে তিনি এখানে বলার চেষ্টা করছেন যে মানে ডেভেলপমেন্ট তখনই আসবে যখন সেখানে ডেমোক্রেসি আসবে, এটা বলার চেষ্টা করেছে। মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তো তাই বলে যে তুমি ডেমোক্রেসি নিয়ে আসো তোমার দেশে, তুমিও উন্নত হতে পারবে। তুমি ডেমোক্রেসিকে অ্যাকসেপ্ট করবে না তোমার দেশে, তুমি এখানে একটা পার্টির রাজত্ব রেখে দেবে, একটা দলের রাজত্ব রেখে দেবে, একটা গোষ্ঠীর রাজত্ব রেখে দেবে, ক্ষমতায় একটা সেন্টার করে রাখবে, আর তুমি ভাবছো উন্নতি হবে। উন্নতি কি করে হবে? ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তো এটাই বলে, না তোমাকে উন্নতি করতে হলে গণতন্ত্রীকরণ ঘটাতে হবে এবং ডিসেন্ট্রালাইজেশন এনশিওর করতে হবে। এই সমস্ত বক্তব্যগুলো তারা পেশ করে, কিন্তু এর বিপরীতে গিয়ে হান্টিংটন বলার চেষ্টা করছেন যে সেটা কিন্তু অপরিহার্য নয়। এখানে ডেভেলপমেন্টের জন্য আরো যে সমস্ত বিষয়গুলো জড়িত সেগুলো হচ্ছে যে তার ইতিহাস, তার ইতিহাসে কি ছিল, কারণ ইতিহাস থেকে মানুষ অত সহজে বেরোতে পারে না। সংস্কৃতি, তার সংস্কৃতি কি, এবং এলিটদের ফোর্সটা কতটা আছে সেখানে, এগুলোর উপর ডিপেন্ড করছে যে সেই দেশে ডেমোক্রেসি আসবে কি আসবে না, সেই দেশে উন্নতি হবে কি হবে না। কারণ এটা এক প্রকার একটা একটা বায়াসড কথা বলা হবে যে ডেমোক্রেসি থাকলেই উন্নতি হবে। ডেমোক্রেসি যে সমস্ত দেশগুলোতে নেই সেখানেও উন্নতি হয়েছে। চায়নার উদাহরণ নিতে পারো, ডেমোক্রেসি নেই, একটাই পার্টির শাসন আছে, মানুষের এত স্বাধীনতাও সেখানে নেই, মানুষ অভ্যস্তও হয়ে গেছে, কিন্তু সেখানে উন্নতি হয়েছে। তাহলে তুমি এটা কি করে দেখবে? কিছুদিন আগেই আশিস মিস্ত্রি স্যার, যারা চিনবে তারা, যারা জানো তারা ভালো বলতে পারবে, কাজ ইয়েতে আমার স্যার কাজে, এখন উনি ক্যালকাটাতে প্রফেসর। তো উনি আমেরিকাতে গেছিলেন, একটা ওনার সেখানে ছিল, ওয়ার্কশপ ছিল, সেখানে গেছিলেন। তারপর তিনি কিছু ইউনিভার্সিটিতে লেকচারও দিয়েছেন। তারপর সেখানে আমেরিকার রাস্তায় তিনি নিউ ইয়র্কের রাস্তায় সম্ভবত সেখানে অনেক চলাফেরা করেছেন, ঘোরাফেরা করেছেন। তো সেখানে কিছু মানুষের সাথে পরিচিত হয়েছেন। তার মধ্যেই তিনি বললেন যে একটা মানুষের অভিজ্ঞতা পেয়েছি খুব ভালো, সেটা হচ্ছে কি যে তিনি একজন ড্রাইভার মানে আমাদের এখানকার ড্রাইভার নয় যে সেখানে ড্রাইভার বললে মানুষ বুঝে নেবে যে সে তার একটা সোশ্যাল স্ট্যাটাস খুব লো, ওই রকম নয়। ড্রাইভার মানে মোটামুটি ভালো একটা আর্নিং করে এই সেই, এবং সমাজে তবে একটা রেপুটেশন আছে ভালো, মানুষ ভালো নজরে দেখে অনেকটা, মানে অ্যাটলিস্ট আমাদের থেকে অনেক উন্নত। তো তার একটা অভিজ্ঞতা হচ্ছে যে তিনি ওই কাজাকিস্তানে সম্ভবত তিনি বলছিলেন যে তিনি দীর্ঘ সময় ধরে মিলিটারিতে কাজ করেছেন দীর্ঘ সময়, তারপরে তিনি ইরাকেও কাজ করেছেন। তো দীর্ঘ সময় ধরে তারা এই দেশগুলিতে কাজ করা হয়েছে, মানে মিলিটারিতে তিনি কাজ করেছেন, কিন্তু তিনি খুব কাছ থেকে দেখেছেন যে সেখানকার মানুষরা যেভাবে তাদের নিজেদের সিস্টেমটিকে ধরে রাখতে চায়, নিজেদের দেশটিকে ধরে রাখতে চায়, মানে বিদেশি শত্রুদেরকে যেভাবে তারা প্রতিহত করছে, সোশ্যালি যেভাবে তারা হচ্ছে কিন্তু একেবারেই মানে মানে জয়েন্ট, বা বলতে পারো সোশ্যালি যেভাবে তারা মোটিভেটেড, যেভাবে তারা নিজেরা হচ্ছে কালেকটিভ ফোর্স হিসেবে কাজ করছে, এবং সেটা হয়তো একটাই পলিটিক্যাল পার্টির আন্ডারে তারা হচ্ছে করছে, একটাই পলিটিক্যাল পার্টির লিডারশিপটা তারা মেনে নিয়েছে, কিন্তু তারা হচ্ছে কিন্তু এইরকম ভাবে লিডার যা বলছে সেটাই ফলো করছে, এবং তারা অন্ধের মতো সেটা করছে। তারপরেও তো তাদের উন্নতি হয়েছে, এবং তারা অনেক উন্নত, বা উন্নতির মাপকাঠি তো কখনো এটা নয় যে সবসময় অর্থনীতি করতে হবে, বরং হ্যাপিনেস। তো তারা তাদের নিজেদের ওই সিস্টেমটাকে ধরে রাখার মধ্য দিয়ে, ওই লিডারশিপের মধ্য দিয়ে, ওই রকম পাওয়ার সেন্টারের মধ্য দিয়ে তারা নিজেদেরকে হ্যাপিনেস ফিল করছে। সো ফলে সেটাও একটা উন্নতির মাপকাঠি, কিন্তু এই উন্নতিটা কখনো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে মেটেরিয়ালিস্টিক যে মাপকাঠি, সেই মাপকাঠিতে কিন্তু কখনো আসে না। তো ওগুলো তিনি বলার চেষ্টা করছেন যে তিনি দেখে নাকি খুব অবাক হয়েছেন, এবং তার থেকেও বেশি অবাক হয়েছেন স্যার এটা জানতে পেরে যে হ্যাঁ মানে বাস্তবের, আমরা তো থিওরি পড়েছি এতদিন, পড়ছি তোমরাও জানলে আজকে, কিন্তু বাস্তবের মাটিতেও যে এগুলো হয় তিনি এটা মানে ওনার মুখ থেকে না শুনলে হয়তো জানতে পারতেন না। উনি বলছেন আমাকে গল্প করে, পিকনিকে গেছিলাম তখন ওনার সাথে গল্প হচ্ছিল, তিনি তখন বলছিলেন। তো গল্পগুলো ওনার কাছ থেকে শুনছিলাম, ওনার অভিজ্ঞতা আমেরিকাতে গিয়ে, হ্যাঁ একেবারে জার্নি থেকে শুরু করে তার ওখানকার কাজের অভিজ্ঞতা পর্যন্ত। তো তখন তিনি এই কথাগুলো বলছিলেন আমাকে। তাহলে দেখো এটা একটা বাস্তব সত্য, দিনের আলোর মতো একেবারে পরিষ্কার যে শুধুমাত্র এগুলো গুরুত্বপূর্ণ কারণে, অর্থাৎ ডেমোক্রেসি একমাত্র কারণ নয় উন্নতির,
উন্নতিতে তোমাকে তোমার হিস্ট্রি, তোমার কালচার, তোমার এলিট ড্রাইভেন ফ্যাক্টরস এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারা কি রোল প্লে করছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তাদের ইনফ্লুয়েন্স কতটা আছে সোসাইটিতে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। মানুষের মধ্যে কতটা সেটা সোশ্যালাইজ হয়েছে সেই প্রিন্সিপালসগুলো, সেগুলো খুব গুরুত্বপূর্ণ উন্নতিকে ইনশিওর করার জন্য বা ডেভেলপমেন্টকে ইনশিওর করার জন্য। সো এগুলো কিন্তু তার কিন্তু আর্গুমেন্ট। ওই কারণে বলছে যে ডেমোক্রেসি উন্নতির অপরিহার্য বিষয় নয়। ঠিক আছে, ডেমোক্রেসি অপরিহার্য বিষয় নয়, এর পাশাপাশি আরো অন্যান্য বিষয়গুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইনস্টিটিউশনাল স্ট্রেংথ ম্যাটার। ইনস্টিটিউশনাল স্ট্রেংথ যেটা তোমাদের বললাম, যে যদি প্রতিষ্ঠানের যদি অ্যাকোমোডেটিভ প্র্যাকটিস, যদি ডিসিপ্লিন না থাকে তার মধ্যে, তার রুলস রেগুলেশনসগুলোর মধ্যে যদি সফটনেস না থাকে, যে সে টাইম টু টাইম যোগ্যকে সখন যথাযোগ্য সম্মান দেবে, এই ধরনের কিন্তু অ্যাকোমোডেটিভ যদি তার মধ্যে ডিসিপ্লিন না থাকে, প্র্যাকটিস না থাকে, রুলস রেগুলেশন না থাকে, তার সে পারবে না। সোসাইটি হয়তো অনেক বেশি মোবিলাইজ করে চলে যাবে, আর ইনস্টিটিউশন সেই জায়গাতেই পড়ে থাকবে, তাহলে সেই ইনস্টিটিউশনগুলোকে মানুষ ব্রেক করে দেবে। যেমন তোমরা জানো যে আমাদের দেশে মানে সব থেকে খারাপ প্রতিষ্ঠানের যদি উদাহরণ দাও তাহলে হচ্ছে বিচার ব্যবস্থা। সব থেকে খারাপ যদি প্রতিষ্ঠানের উদাহরণ দাও, মানে আমার চোখে সব থেকে খারাপ প্রতিষ্ঠান হচ্ছে আমাদের দেশে বিচার ব্যবস্থা। কোটি কোটি পেস পেন্ডিং পড়ে আছে, কিন্তু তারা কখনো এটা বলছে না যে বিচারপতির সংখ্যাটা বাড়ানো হোক, তার জন্য কোনো জাজমেন্ট সরকার তারা দিচ্ছে না। নিজেদের বেতনটাকে বাড়িয়ে নেওয়ার জন্য বা নিজেদের রিক্রুটমেন্টের প্রসেসটাকে যখন বদলে দেওয়া হচ্ছে, তখন সেখানে তারা সেটার উপর জাজমেন্ট দিচ্ছে, কিন্তু তখন সেটার উপর তারা জাজমেন্ট দিতে পারছে, তখন সেটা বলছে না সেটা তারা করার অধিকার আছে। কিন্তু বিচারপতিদের সংখ্যাটা বাড়ানো হোক এই কথাটা তারা বলতে পারছে না। মানে এটা কোন লজিকে বলতে পারছে না আমি নিজেও জানি না, মানে আমার আমার ফিলোসফিতে তো আসছে না। এবং আমি ফিলোসফি বলতে একটাই জিনিসকে বুঝি, যেটা মানুষের ডেভেলপমেন্টকে এনশিওর করে, যেটা মানুষের ডেভেলপমেন্টকে এনশিওর করে, সেটাই হচ্ছে ফিলোসফি। তো এখন বিষয়টা হচ্ছে যে সেটাই হচ্ছে লজিক, আমি বুঝি, এবং এটাই হয়ে এসেছে। বাংলাদেশ একটা জ্বলন্ত উদাহরণ, যেটা আমাদের প্রধান বিচারপতিও কিছুদিন আগে বলছিলেন, যে বাংলাদেশকে দেখে আমাদের শেখার আছে, যে যে ডেভেলপমেন্টটা সোসাইটিতে হয়েছে বা মানুষের যে মোবিলাইজেশনটা হয়েছে, সেটা যদি প্রতিষ্ঠানের মধ্যে জায়গা না পায়, মানুষ কিন্তু ওই প্রতিষ্ঠানকে উপরে ফেলে দেবে, দিল উপরে ফেলে। তো প্রধান বিচারপতিই বলছিলেন, মানে এর আগে যিনি প্রধান বিচারপতি ছিলেন চন্দ্রচূড়, তিনিই বলছিলেন একটা লেকচারে, ওটাকেই আমি বলতে চাইবো। তো দেখো আমাদের এমনটাও নয় যে আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে মানে জুডিশিয়ারির মধ্যেই যে মানে পরিবর্তন আসছে না, না আসছে। দেখো ওই একটা ঘরের মধ্যে চার দেয়ালের মধ্যে বিচারপতিরা দেখবে রেগে মেগে যেভাবে দেখবে মানে জাজমেন্ট দেয়, মানে আমি তো কোনোভাবেই এদেরকে বিচারক বলি না। ঠিক আছে, মানে যেভাবে দেখবে এখন ওপেন টিভিতে দেখানো হচ্ছে হাইকোর্টের বিভিন্ন দেখবে জাজমেন্ট গুলোকে, বা ওই ওকালো ইয়ে যেগুলো চলছে সওয়াল যেটা হচ্ছে, হ্যাঁ, তো সেগুলো যেভাবে রেগে মেগে জাজমেন্ট দিচ্ছে, ঠিক আছে, মনে হচ্ছে যেন তারা সব জানে, সব জানতা, কিন্তু কথাটা হচ্ছে আলটিমেটলি তারা এটা মানে যে কিছু করতে পারবে না সেটাও তারা ভালো করে জানে। আফটার অল বিশেষ কিছু পরিবর্তন ঘটছে না তাদের জাজমেন্টে, এটা তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। কিন্তু মানুষের কাছে অ্যাটলিস্ট এই যে একটা চাক্ষুষ দেখার যে সুযোগ হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে আমি মানে এটা যদি সোশ্যাল মিডিয়াতে যদি না আসতো, যদি এখন ওপেন যদি এটা রেকর্ড করে যদি লাইভ দেখানো না হতো, তাহলে আমি এটা জানার সুযোগও পেতাম না কোনোদিন। আমি হয়তো ভগবানের মতো পুজো করে যেতাম, ইভেন এখনো করি। কেন করি না, এই কারণেই করি যে না অ্যাটলিস্ট ঠিক আছে কিছুটা তারা করেছে, যে দেখার সুযোগটা আমি পেয়েছি, যে কারা কতটা খারাপ রকম ভাবে বিচার করে সেটা দেখার অ্যাটলিস্ট সুযোগটা পাচ্ছি আমি। তো ফলে কি হচ্ছে, যখন এটা দেখার আমি সুযোগ পাচ্ছি, তখন কিন্তু মানে এটা মানতে হবে যে আমাদের ইনস্টিটিউশনগুলোর মধ্যে কোথাও গিয়ে অ্যাকোমোডেটিভ কালচার আছে। তারা বিশ্বাস করে যে না আমার জানা উচিত যে আমার বিচার ব্যবস্থা কিভাবে চলছে। সো আমরা দেখতেই পাচ্ছি যে এই ধরনের একটা জাজমেন্টের মধ্য দিয়ে বা এই ধরনের ডিসিশন তারা নেওয়ার মধ্য দিয়ে এটা প্রমাণ করালো যে আমাদের আমাদের মধ্যে সচেতনতা কিন্তু তৈরি হচ্ছে। একদিন হোক, আজকে হোক কিংবা 5 বছর পর হোক, এর বিরুদ্ধে কিন্তু মানুষ প্রতিবাদ করবেই। সো তারাই বরং আগে ভাগে কি করলো না সেটাকে ওপেন করে দিল, ট্রান্সপারেন্ট করার চেষ্টা করছে ধীরে ধীরে। রাতারাতি সম্ভব নয়, করবেও না এবং করা উচিত নয় আমি মনে করি, বাট হ্যাঁ অ্যাটলিস্ট ধীরে ধীরে করছে তারা। তো এই কালচারটা যদি না থাকে ইনস্টিটিউশনের মধ্যে, ইনস্টিটিউশনের রুলস রেগুলেশনস গুলোর মধ্যে, সেটা কি হবে, মানুষ একদিকে অনেকটা এগিয়ে চলে যাবে, অন্যদিকে তার শুধুমাত্র ঠুনকো কোনো অভিযোগে তাকে এইরকম খারাপ নিয়মের বেড়াজালে তাকে আটকে রাখা হবে, প্রতিষ্ঠানগুলোর বেড়াজালে তাকে আটকে রাখা হবে। মানুষ কিন্তু এগুলো দীর্ঘদিন মেনে নেবে না। তো যাই হোক, মোবিলাইজেশন একদিকে অনেক বেশি হয়ে গেছে, আর প্রতিষ্ঠানগুলো তার এখনো ওই গোড়ামি থেকে বেরোতে পারেনি, তার পুরনো নিয়ম থেকে সে বেরোতে পারেনি। সেটা কিন্তু কোনো রকম ভাবে উন্নতিকে এনশিওর করবে না, সেটা কিন্তু একটা ইনস্টেবিলিটির দিকে নিয়ে যাবে পুরো সিস্টেমটিকে, অস্থিরতার দিকে নিয়ে যাবে পুরো সিস্টেমটিকে, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তিনি এটাও কথা এখানে বলার চেষ্টা করছেন, ইনস্টিটিউশনাল স্ট্রেংথ ম্যাটার্স। তোমাকে যদি উন্নতি এনশিওর করতে হয়, যেটা তোমাদের ডেভেলপমেন্ট পড়িয়েছিলাম সেই সময় বলেছিলাম, ডেভেলপমেন্ট তো না, পলিটিক্যাল ডেভেলপমেন্ট, হ্যাঁ পলিটিক্যাল ডেভেলপমেন্ট পড়াতে গিয়ে এনার নামটা এসেছিল, তখনও হয়তো এই কথাগুলো বলেছি। তো দেখো এখানেও কিন্তু এই জিনিসগুলোই পাচ্ছ, তো এই কথাগুলো তিনি কিন্তু পরিষ্কার ভাষায় কিন্তু এখানে বলে গেছেন।
3 নাম্বার কি বলছে, দ্য এলিটস রোল ইন ডেমোক্রেটাইজেশন, কিছুক্ষণ আগেই বললাম যে ডেমোক্রেটাইজেশনে যদি তোমাকে ইনশিওর করতে হয়, ডেমোক্রেটাইজেশনের মধ্য দিয়ে যদি ডেভেলপমেন্ট ইনশিওর করতে হয়, তাহলে এলিটদের রোলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এলিটদের মধ্যে নিউট্রাল পজিশনসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এলিটরা নিউট্রালি বা ফ্রিলি ডিপেন্ড রোল ডিসিশন নিতে পারছে কিনা, ইভেন 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 সেখানে মানুষের পার্টিসিপেশনও, এলিটদের মধ্যে একটা সার্কুলেশনসও হচ্ছে কিনা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এলিটরা দেখা গেল যে এলিটের পর্যায়ে রয়েছে, সেটা সেটা বিশেষ করে আহ, আহ, সেটা কি বলবো যে মানে এলিটদের একটা বড় রোল থাকে, ওভারঅল এটা জেনে নাও যে এলিটদের একটা বড় রোল থাকে। শুধু ডেমোক্রেটাইজেশন বা ডেমোক্রেসি ইনশিওর, মানে কি বলবো যে এনাফ নয়। যে গ্রামীণ লেভেলে একটা ধরো একটা বড় ডেভেলপমেন্ট হয়ে গেল, বা নিচের লেভেলে একটা বিশাল বড় একটা উন্নতি হয়ে গেল, ডেভেলপমেন্ট হয়ে গেল, একটা বিশাল বড় সামাজিক রিভলিউশনস ঘটে গেল, কিন্তু সেই রিভলিউশনের মাথাকে সেটা কেউ জানে না। তাহলে ডিসিশনগুলো আলটিমেটলি নেওয়া কিন্তু পসিবল হবে না। তো এই ডিসিশনগুলো নেওয়ার জন্য একজন এলিট থাকা দরকার, যে ওই হয়তো পুরো রিভলিউশনের মাথা হিসেবে কনসিডার হবে, ওই আন্দোলনটিকে কোন দিকে নিয়ে গেলে দেশের উন্নতি হবে সেটা ভাববার তার একটা ক্যাপাসিটি থাকবে। তো সেটা কিন্তু থাকতে হবে। তার একটা দেশের মধ্যে এলিটদের একটা বিশেষ ভূমিকা আছে। যদি তোমাকে ডেভেলপমেন্ট ইনশিওর করতে হয়, ডেমোক্রেটাইজেশন ইনশিওর করতে হয়, তাহলে এলিটদেরও রোলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা এলিট থিওরিতে এগুলো পড়ে আসলাম, এগুলো তোমরা জানো যে এলিট থিওরিটিকে হয়তো ডেমোক্রেটিক থিওরি চ্যালেঞ্জ করেছে ঠিকই, কিন্তু এটাও আমরা দেখেছি যে না, ডেমোক্রেটাইজেশন চ্যালেঞ্জ থিওরি এককভাবে সেখানে কিন্তু এনাফ নয় ডেভেলপমেন্টকে ইনশিওর করতে, মানে পারবে না তারা। তো সেখানে স্বাভাবিকভাবেই কিন্তু এলিটদের একটা রোল থাকেই। তো এলিটদের রোলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই এলিট কারা? এলিট হচ্ছে যারা লিডার, কাইন্ড অফ লিডার, যাদেরকে কন্ট্রোল করার বা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যার ক্ষমতা আছে, ডিসিশন মানানোর ক্ষমতা আছে যাদের, তারাই এলিট জেনারেলি। তো বিভিন্ন ধরনের এলিট খুঁজে পেতে পারো তোমরা। তো এটাই হচ্ছে বিষয়, এটা মাথায় রাখতে হবে আমাদের। এটাও তিনি বলার চেষ্টা করেছেন। 4 নম্বর কি বলছেন, ডেমোক্রেটিক ওয়েবস অ্যান্ড রিভার্সাল। এগুলো তো দেখলে আর নতুন করে কিছু বলার নেই, যে ডেমোক্রেটিক ওয়েব আসেই, কিন্তু দেখা যাবে যে ধীরে ধীরে অথরিটেরিয়ানিজম সেখানে আবার স্ট্যাবলিশড হয়। একটাই পলিটিক্যাল পার্টি, একটাই তার রুল, একটাই তার রেগুলেশন, একটাই তার আদর্শ, একজনই ব্যক্তি, কিছুজন বা অল্প কিছুজন ব্যক্তি, তারাই নিজেদের মতো করে করছে, বাকিদের কথা শুনছে না। তো অথরিটেরিয়ানিজম সেখানে তারা প্রতিষ্ঠিত করেছে, কর্তৃত্ব, যে জনগণের ভোটেই তারা আসে, কিন্তু জনগণের ভোটে এসেও, নির্বাচিত হয়ে এসে তারা নিজেদের মতো করে কাজ করে, তারা জনগণের কথা শুনে না। তো অথরিটারিয়ানিজম। সো এগুলো কি করে, ডেমোক্রেসিকে রিভার্স করে দেয়, কিন্তু এটাও বেশি দিন চলে না। ধীরে 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 এগুলো কিন্তু হারিয়ে যায়, অর্থাৎ ডেমোক্রেসিটা বাস্তবতার দিকে চলে আসে। এগুলো তিনি বলেছেন। মডার্নাইজেশনের গল্পটাও ঠিক একই রকম। এখানে দেখে নাও, মডার্নাইজেশন ডাজ নট গ্যারান্টি পলিটিক্যাল স্টেবিলিটি। যে মডার্নাইজেশন আছে মানেই যে সেটা একটা রাজনৈতিক স্থিরতা সেখানে কিন্তু থাকবে, এটা কিন্তু নয়। কারণ মডার্নাইজেশন যদি অত্যধিক বেশি হয়ে যায় তোমার দেশে, যে অনেক বেশি রিফর্মস করেছো, সকলকে তুমি সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছ, তাহলে কিন্তু যে রাজনৈতিক স্থিরতা থাকবে তা কিন্তু নয়, ভেঙে পড়তে পারে সিস্টেমটা। অর্থাৎ যেমন আজকে বাংলাদেশে যেটা হচ্ছে মডার্নাইজেশন, তারা ভাবছে যে আমরা অনেক মডার্ন। কি না, আমরা মডার্ন এই কারণে, মডার্ন আধুনিকতা তো এটাই ডেফিনেশন, যে জেনারেলি তোমার দেশের যাদের মধ্যে, তোমার দেশের মানুষকে সেখানে সুযোগ সুবিধা দেওয়া, এটাই তো মডার্নাইজেশন। মানে সকলের ইকুয়ালিটিকে ইনশিওর করা, সকলের তার প্রাপ্যটিকে দেওয়া, সকলকে সেখানে অংশগ্রহণ করতে দেওয়া, এটা যদি মডার্নাইজেশন হয়, আধুনিকতা হয়, তাহলে সেই আধুনিকতায় আমরা তার ফলটা কি দেখতে পাচ্ছি? সেই আধুনিকতার ফল আমরা দেখতে পাচ্ছি যে সবাই মিলে যখন কথা বলবে, তখন কি হবে, ডিসিশন নেওয়া সম্ভব নয় সেখানে। এবং সবাই মিলে ডিসিশন যদি মানে মানে কথা বলে যদি আলটিমেটলি ডিসিশনই নেওয়া যায়, তাহলে তুমি সেটাকে কখনো সেই দেশের মধ্যে রাজনৈতিক স্থিরতা দেখতে পাবে না, অস্থিরতা দেখতে পাবে। তো মডার্নাইজেশন কখনোই কিন্তু পলিটিক্যাল স্টেবিলিটিকে কিন্তু গ্যারান্টি দেয় না, কখনো গ্যারান্টি দেয় না, ঠিক আছে? তো বিশেষ করে র্যাপিড মডার্নাইজেশন যদি হয়, তাহলে সেটা কিন্তু একটা ডিস্টেবিলাইজ সোসাইটিকেই সেটা কিন্তু প্রতিষ্ঠিত করবে, এবং ইনস্টিটিউশনসগুলোকে আরো দুর্বল করে দেবে। বাংলাদেশে দেখো এখন সব স্টেক হোল্ডাররা বেরিয়ে এসে বলছে এটা হোক, ওটা হোক, সেটা হোক, কিন্তু আলটিমেটলি সরকার কোনো ডিসিশন নিতে পারছে না, দিনের পর দিন গড়িয়ে যাচ্ছে, 6 মাস পার হয়ে গেল, তাই না? তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা সেখানে নোটিশ করছি, কিন্তু 6 মাস পার হয়ে গেল, কিন্তু বিশেষ কোনো ডেভেলপমেন্ট তাদের দেশে আমরা দেখতে পাচ্ছি না। এবং অনেক স্টেক হোল্ডার এক একজন এক এক রকমের দাবি নিয়ে আসে। সেই মোহাম্মদ ইউনিসের এখন বাড়ি ঘেরাও করছে সবাই। তার মানে কি? তার মানে হচ্ছে যে সবাইকে কথা বলতে দেওয়ার যে অবস্থা, সেটা কিন্তু আলটিমেটলি তোমার ক্ষতির দিকেই নিয়ে যাবে সিস্টেমটিকে। এটা প্রমাণ হচ্ছে, এখন দেখা যাচ্ছে। যদি এটা কিছুদিনই চলবে, তারপরে দেখবে আবার ইলেকশনের পরে যদি কোনো স্ট্রং পলিটিক্যাল পার্টি আছে, তখন তারা কড়া হাতে দমন করবে, কারণ এটাই নিয়ম, এইভাবেই হয় পরিবর্তনটা। যাই হোক, মানে আমাদের মতো দেশগুলোতে এটাই হয়।
পলিটিক্যাল অর্ডার প্রসিড ডেমোক্রেসি, পলিটিক্যাল অর্ডার প্রসিডস ডেমোক্রেসি, প্রিসিড ডেমোক্রেসি কি বলছে? স্টেবল পলিটিক্যাল অর্ডার ক্যারেক্টারাইজড বাই স্ট্রং ইনস্টিটিউশন মাস্ট বি স্টেবিলাইজড বিফোর ডেমোক্রেটাইজেশন ক্যান বি সাকসেসফুল। Political order precede democracy. Political order precedes democracy. A stable political order characterized by strong institution must be established before democratization can be successful. ঠিক আছে, democratization must before democratization can be successful. এটা বলছে, যেটা বোঝাতে চাইছে, characterized by strong institution must be established before democratization can be successful. Political order, আচ্ছা, যে তোমাকে যদি ডেমোক্রেটাইজেশন যদি তোমাকে করতে হয়, তোমাকে ডেমোক্রেটাইজেশনকে যদি বলতে পারো এক প্রকার ইনশিওর করতে হয়, তাহলে তোমাকে এখানে বলতে হচ্ছে যে রাজনৈতিক শৃঙ্খলা তোমার মধ্যে নিয়ে আসতে হবে। রাজনৈতিক শৃঙ্খলা ছাড়া সেটা কিন্তু হবে না, এবং এটা একটা শক্তিশালী প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এই শৃঙ্খলাটা আসতে পারে। তোমার ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান যদি দুর্বল হয়, এই শৃঙ্খলা কখনো আসবে না। তো ইনস্টিটিউশনকে এখানে শক্তিশালী হতে হবে, তবেই কিন্তু এই জিনিসটা আসবে। তো এটাই এখানে বোঝাতে চাইছে। কনফ্লিক্ট অ্যাজ দ্য প্রোডাক্ট অফ মডার্নাইজেশন, কনফ্লিক্ট অ্যাজ দ্য প্রোডাক্ট অফ মডার্নাইজেশন, যে আধুনিকতার একটা হচ্ছে কি দ্রব্য হচ্ছে দ্বন্দ্ব। আধুনিকতার দ্রব্য বা ফলাফল বলতে পারো হচ্ছে একটা দ্বন্দ্ব। কি বলছে? সোসাইটাল চেঞ্জ ড্রাইভেন বাই মডার্নাইজেশন সাচ অ্যাজ আরবানাইজেশন এন্ড এডুকেশন ক্রিয়েটস নিউ পলিটিক্যাল ডিমান্ডস। New political demands. A political institution cannot absorb these demands. Instability and even authoritarianism may result. Societal change driven by modernization such as urbanization and education create new political demands. যে সমাজে যখন পরিবর্তন আসছে, সেই পরিবর্তনটা কি হচ্ছে? আধুনিকতার হাত ধরেই হয়। আমরা জানি আধুনিকতা মানে সকলকে তুমি সুযোগ দেবে। সকলে সুযোগ দেবে মানে কি? সমাজের মধ্যে পরিবর্তন আসবে। সকলকে সুযোগ দেবে চাকরিতে, সকলকে সুযোগ দেবে রাজনীতিতে, সকলকে সুযোগ দেবে বিউরোক্রেসিতে, সকলকে সুযোগ দেবে তুমি সব জায়গায়, যে যেটা হয়তো করতে পারে তাদেরকে তার মতো হয়তো সুযোগ দিচ্ছ। তো অফকোর্স সমাজের মধ্যে পরিবর্তন আসবে। সমাজের মধ্যে যদি পরিবর্তন আসে, তাহলে কি হবে? আরবানাইজেশন প্রসেস বদলাবে, আরবানাইজেশনের লেভেল বদলাবে, মানুষের শিক্ষার হার বদলাবে। এগুলোই নতুন নতুন ডিমান্ড বা দাবি তৈরি করবে, রাজনৈতিক দাবি তৈরি করবে, যে আমাদের এটা করা উচিত, ওটা করা উচিত, সেটা করা উচিত। অর্থাৎ তার মানে তোমার মধ্যে উন্নতির অনেক পসিবিলিটি তৈরি হবে, উন্নতির অনেক পসিবিলিটি তৈরি হবে, অনেক নতুন নতুন স্কোপ খুলতে থাকবে। এই উন্নতির স্কোপগুলো খুলতে থাকবে। এবার কথাটা হচ্ছে যে এই পলিটিক্যাল ইনস্টিটিউশনসগুলো নিজে এবার যদি এই ডিমান্ডসগুলোকে, নতুন নতুন ডিমান্ডসগুলো বা সুযোগগুলো তৈরি করার ক্ষেত্রে যদি যোগ্য না হয়, বা নতুন নতুন সুযোগগুলোকে যদি দিতে না পারে সে, তাহলে কি হবে? সেই ইনস্টিটিউশন ভেঙে পড়বে, অথরিটারিয়ানিজমের দিকে চলে যেতে পারে ধীরে ধীরে। ইনস্টেবিলিটি অ্যান্ড ইভেন অথরিটারিজম এর রেজাল্ট, অথরিটারিজম দিকে চলে যেতে পারে। সহজ ভাষায় যেটা বুঝে নাও সেটা হচ্ছে যে সহজ ভাষায় আধুনিকতা সমাজের মধ্যে পরিবর্তন নিয়ে আসে। সেই পরিবর্তন যদি প্রতিষ্ঠানগুলো সেই পরিবর্তনের মধ্যে দিয়ে সমাজে নতুন নতুন ডিমান্ড তৈরি হয়, সেই ডিমান্ডগুলো যদি প্রতিষ্ঠানগুলো অ্যাকসেপ্ট করতে না পারে, তাহলে সেটা কিন্তু একটা খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে। অর্থাৎ তখন তখন কর্তৃত্ববাদী লিডাররা তখন ক্ষমতা জোর দিয়ে কাজ করবে, জোর দিয়ে ক্ষমতায় জিতে আসবে। হ্যাঁ, পুলিশ প্রয়োগ করবে, তারা করে তখন ক্ষমতায় আসবে। তো এটা আলটিমেটলি ডেমোক্রেটাইজেশনের আইডিয়াটিকেই কিন্তু ধ্বংস করে দিতে পারে, বা মডার্নাইজেশনের আইডিয়াটিকেই, মানে এক প্রকার বলতে পারো যে তার পলিটিক্যাল স্টেবিলিটিটাকেও ধ্বংস করে দিতে পারে। তো যাই হোক, ওভারঅল এই আইডিয়াগুলো তিনি কিন্তু দেওয়ার চেষ্টা করেছেন। এগুলোই হচ্ছে বেসিক আইডিয়া, যেগুলো তোমাদের জানতে চেয়েছে। পরীক্ষায় এবার দেখবে তোমরা পিওয়াইকিউ প্রচুর পাবে, প্রচুর আছে। এই সব পিওয়াইকিউস গুলো তোমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। ওয়েবসাইটে চলে যাও, ইউনিট 4-এই দেখবে এগুলো রয়েছে। ইউনিট 4-এই তোমরা দেখবে যে এগুলো রয়েছে। সেখানে তোমরা পাবে কি, যেটা বললাম যে হান্টিংটনের পাবে, আলাদা করে আছে। আর হচ্ছে তোমাদের পলিটিক্যাল মডার্নাইজেশন, পলিটিক্যাল মডার্নাইজেশন কি ডেমোক্রেটাইজেশন বলে আরেকটা পার্ট পাবে। তো এই দুটো ভালো করে দেখে নাও। মেটেরিয়ালটা পড়ার পর যদি তোমরা পিওয়াইকিউ সলভ না করছো, তাহলে এই পড়ার কোনো মূল্য আর থাকবে না। মেটেরিয়ালটা পড়ার পর তোমাদের পিওয়াইকিউটা সলভ করতে হবে, এবং তারপরে গিয়ে আগামীকাল যখন আমি এগুলোর, যেগুলো তোমরা ভুল করছো সেগুলো যখন ক্লারিফিকেশনস দেবো, সেটাও মন দিয়ে শুনতে হবে, তবেই গিয়ে সমাপ্ত হবে। নইলে কিন্তু ওই শুধু ঝালমুড়ির মতো পড়াশোনা করে হবে না। সেই পুরো প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। তো এটা হচ্ছে আজকের বিষয়বস্তু। নতুন যেহেতু আছো কিছুজন, তাই এই কথাগুলো বলে দিলাম, কারণ বাকিরা সবাই জানো এগুলো, যে এগুলো সব আমার কমন ওয়ার্ড। তো এগুলো করতে হবে, এগুলো করো। দেখো ধীরে ধীরে এভাবে ইউনিট শেষ হোক, পুরো পেপারটা শেষ হোক, দেখবে আটকাতে কেউ পারবে না কোনো জায়গা থেকেই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর কিছু বলার নেই আপাতত আমার, এখানেই এটাকে ছাড়ছি। যদি কিছু জিজ্ঞেস থাকে বলতে পারো, বলো। স্যার আমার একটা কোয়েশ্চেন
আছে বলো। যে ও যখন ওই হান্টিংটনের ওয়েব গুলো পড়াচ্ছিলেন তখন বললেন যে ডেমোক্রেসি, মানে উনিও যখন বলেছিলেন যে ডেমোক্রেসি মানে তিনি তো দেশ অনুযায়ী ডেমোক্রেসির ভাগ করতে গিয়ে তো ওয়েব গুলোকে ভাগ করেছিলেন। তো সেক্ষেত্রে একবার প্রসেস এগিয়ে যাচ্ছে, আবার সেটা রিভার্স ব্যাক করছে। হুম এটা হচ্ছে মানে তরঙ্গের মতো করছে। কিন্তু যদি ডেমোক্রেসির পার্সপেক্টিভ আসা যায়, যদি ধরুন আমি সাপোজ ইন্ডিয়া ধরুন বা চায়না ধরুন সেটার কথা বলি, তাহলে আমাদের ডেমোক্রেসি তো রিভার্স ব্যাক করেনি, আমাদের ডেমোক্রেসি তো এগিয়েই যাচ্ছে, বা আমাদের যে প্রসেসটা সেটা তো অ্যাজ আ কন্টিনিউয়াস প্রসেস, এটা তো আবার ব্যাক করে যাচ্ছে না, মানে 75 বছর তো আবার ব্যাক করে কোথাও যাচ্ছে না, আমরা সেটাকে স্মরণ করছি এবং সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এই তরঙ্গের জায়গাটায় আমার কিছু জায়গায় একটু কনফিউশন রয়েছে এবার এই এগুলো এমনটা হয় বিষয়গুলোর না, এবার এগুলো ক্ষেত্রে। এমনটা হয় না যে একটা লম্বা সময় কিছু কিছু দেশে দেখতে পাবে, যেমন হচ্ছে কি তুমি বাংলাদেশে দেখতে পাবে, ইন্ডিয়াতে হয়নি তা নয়, আমি উদাহরণ দিচ্ছি। বড় রকম ভাবে হয়নি, তার অন্য অনেক, মানে সব দেশে একই রকম ভাবে তো হবে না, এক এক দেশে এক এক রকম ভাবে হয়। বাংলাদেশে ডেমোক্রেসি দিয়ে শুরু হলো, তারপরে দেখবে তিনি রাষ্ট্রপতি শাসন জারি করে দিলেন, শেখ মুজিবুর রহমান শেষের দিকে এসে, ঠিক আছে, রাষ্ট্রপতি শাসন জারি করে দিলেন। ভারতবর্ষে আমরা জানি ডেমোক্রেসি রান করতো, কিন্তু ডেমোক্রেসি মানে তো একটা পলিটিক্যাল পার্টির হান্ডারে, তুমি যে ডেমোক্রেসি বলবে এটাকে, একটাই পার্টি, তার বংশ পরম্পরায় তারা ক্ষমতায় আসছে, সিনিয়র লিডাররা অনেক যোগ্য, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না, কিন্তু সেখানে উনি আর মানুষের ভোটটা জিততে পারবে বলে, মানুষের ক্রেজটা জিততে পারবে, মানুষের ইমোশনসটাকে জিততে পারবে বলে শুধুমাত্র সেখানে ইন্দিরা গান্ধীকে পাওয়ারে বসানো হলো, ঠিক আছে, মানে নতুন একজন তাকেও সুযোগ দেওয়া হচ্ছে শুধুমাত্র সেই নেহেরু কন্যা বলে। কিন্তু যারা অলরেডি টাইম টেস্টেড তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না, মানুষ দিচ্ছে না, মানে লিডাররা দিল না। তারপরে এই ইন্দিরা গান্ধী সেখানে এসে এমার্জেন্সি জারি করছে, ঠিক আছে, ইন্দিরা গান্ধীকে এমার্জেন্সি বলছো, কেউ কিছু না, কি দেখলাম এরকম এটা, কি লিখেছো দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি হ্যাঁ, ইন্ডিয়াতে এমার্জেন্সি ডিক্লেয়ার হচ্ছে, তুমি দেখবে যে 1975 এর ইন্ডিয়াতেও তো 26 এমার্জেন্সি তো হয়। 25শে জুন, তাই তো, তারপরে দেখবে 77-এ গিয়ে সেটা উইথড্র হচ্ছে, তো এগুলোকে তুমি কি বলবে, রিভার্স বলবে না এগুলোকে? এবার রিভার্স মানে ওই কিছু দেশে হয়তো 15 বছর 20 বছর, কিছু দেশে হয়তো এইরকম হতে পারে, অল্প কিছু সময়ের জন্য হয়তো এসেছে, কিন্তু এসেছে তো ডেমোক্রেসিতে তো সেটা একটা ব্ল্যাক স্পটের মতো, মানে চাঁদের গায়ে যেমন একটা কলমাতে কালো দাগ রয়েছে, সেই রকম ওটা খানিকটা। তো এগুলো এগুলো রিভার্স, ওই কিছু সময়ের জন্য হয়তো হতে পারে, পুরো সময়টার জন্য হবে তা নয়, কিছু সময়ের জন্য এটা হতে পারে। এটা হয়েছে, এটা হয়েছে। আবার দেখো ডেমোক্রেসির এই যে তিনি বললেন যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি ফলে ডেমোক্রেসি সেখানে বাধাপ্রাপ্ত বা ওই ডেমোক্রেসির মানে পলিটিক্যাল মোবিলাইজেশনের কারণে বা সোশ্যাল মোবিলাইজেশনের কারণে ডেমোক্রেসি বাধাপ্রাপ্ত হতে পারে, এটাও যেমন তিনি বলেছেন, বা ডেভেলপমেন্ট বাধাপ্রাপ্ত হতে পারে, সেটাও তো আমরা সেই সেই পিরিয়ডটাও তো আমরা অতিক্রম করেছি, 1996 থেকে 1998 পর্যন্ত, তুমি এই যে 2 বছরের টাইম পিরিয়ড, সেটাকে কি বলবে, একাধিক পলিটিক্যাল একাধিকবার সেখানে ইলেকশন হয়েছে, একাধিকবার ইলেকশন হয়েছে, সরকার তৈরি হচ্ছে ভাঙছে, আবার তৈরি হচ্ছে ভাঙছে, এগুলো দেখেছি কোয়ালিশন গভর্নমেন্টগুলো যেগুলো করেছে। তো এগুলো কি ডেমোক্রেসি? তো ডেমোক্রেসি এটার কথা বলে না। ডেমোক্রেসি তোমার নিয়মটা তুমি যখন ডিসাইড করেছো যে 5 বছর অন্তর অন্তর ইলেকশন হবে, 5 বছর অন্তর অন্তর হবে, কিন্তু সেটা তো হয়নি, তাহলে তুমি ওটাকে কি বলবে, রিভার্স বলবে না? রিভার্স। তো এগুলো হয় অনেক সময়, কি এগুলো তুমি ওই রকম ভাবে আমাদের হয়তো লিটারেচারগুলো কখনো দেখায় না বলে আমাদের এগুলো আমরা হয়তো চোখে পড়ে না, কিন্তু তুমি যদি নিজের চোখটাকে খোলো তাহলে তুমি দেখতে পাবে যে এই রিভার্সগুলো সবসময় অনেক সময় কাজ করেছে, অনেক সময় কাজ করেছে, এগুলো আমরা নোটিশ করি। পাকিস্তানের যদি উদাহরণ নাও, পাকিস্তানেও এটা দেখতে পাবে যে মিলিটারি শাসন হয়েছে সরাসরি, ওদের দেশে তো জ্বলন্ত, মানে একেবারে জলের মতো পরিষ্কার, তো তারাও তো প্রমিস করলে ডেমোক্রেসির দিকে যাবে, হয়তো থিওলজিক্যাল স্টেটের দিকেই যাবে, ঠিক আছে, কিন্তু আমরা তো দেখলাম ডেমোক্রেসিকে প্র্যাকটিস করতে গিয়ে থিওলজি স্ট্যাবলিশ করে ফেলছে, মিলিটারি শাসন সেখানে প্রতিষ্ঠিত করছে, তো ডেমোক্রেসি কোথায়? নেই, নেই। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু একেবারে নিশ্চিত হয়ে যায়। যেমন শ্রীলঙ্কার উদাহরণ নাও, বড় বড় তার অ্যাচিভমেন্টস আছে, রাতারাতি অনেক কিছু করার তার পরিকল্পনা ছিল, দেখলে কি হলো, রাষ্ট্রপতি সেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে কমাতে এতটাই কমিয়ে দিয়েছে যে সেখানে সব পাওয়ার নিজের হাতে নিয়ে নিয়েছে, নিয়ে আবার সে কি করলো, মানুষ এখন বুঝে গেছে যে এ তো আমাদের ক্ষমতা কমিয়ে দিয়েছে, মানুষ ঘুম থেকে জেগে উঠে কি করলো, রাষ্ট্রপতির বাড়ি ঘেরাও করে নিল, রাষ্ট্রপতি পালিয়ে যেতে বাধ্য হলো, পালিয়ে গেল। So এগুলোকে তুমি কি বলবে, এগুলো রিভার্স বলবে না? বুঝতে পেরেছো ঝিলিক? এবার তুমি যেভাবে হয়তো হ্যাঁ দেখতে স্যার, চাইছো সেটা বুঝতে হচ্ছে হবে। হয়তো যে ইকোনমিক গ্রোথে দেখতে চাইছো যে আমাদের ইকোনমিক তো সবসময় উপর দিকে ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী, না ওটা হয় না, ইকোনমি দিয়ে এটা মাপলে হবে না,
আমরা তো ডেমোক্রেসির কথা বলছি। ডেমোক্রেসি মানে সেখানে হচ্ছে কিন্তু মানুষের প্রত্যেকের কথা বলার অধিকার, প্রত্যেকের পলিটিক্যাল পার্টিসিপেশন, প্রত্যেকের সেখানে ওয়েলফেয়ার, এগুলোর কথা বলছি আমরা। তো সেই জায়গাগুলো তো সেখানে এসে সীমাবদ্ধ হয়ে যায় অনেকটা সময়। মানুষ তো সেখানে মুখটাও খুলতে পারে না, ভয়ের রাজত্বে বসবাস করে। ইভেন তুমিও তো এখনো ভয়ের রাজত্বে আছো। যদি তুমি এখন কালকে গিয়ে যদি তোমার নরেন্দ্র মোদীর সমালোচনা করতে ইচ্ছে হয় কোনো একটা পলিসি দিয়ে, তুমি করতে পারবে? করতে পারবে না। প্রাইভেট কলেজ কোথায় বের করে দেবে তোমাকে? করতেই পারে। এগুলোই তো হচ্ছে, দেখলে না কোন ইউনিভার্সিটিতে, এটা ইউনিভার্সিটিতে তিনি নরেন্দ্র মোদীর ওই ইভিএম এর ক্যালকুলেশনস গুলো করেছেন, করে দেখালেন যে সেখানে ইভিএম এ কারচুপি প্রচুর হয়েছে। সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি ওকে সাসপেন্ড করে দিল। আনএকাডেমিতে যে ছেলেগুলো পড়াতো সেখানে সরকারের সমালোচনা করেছে পলিসিগুলোর, দেখবে সঙ্গে সঙ্গে ছাঁটাই হয়ে গেল। করছে তো এগুলো, কেন করছে? কারণ না, ওরা সরকারের সাথে কোনো ক্ল্যাশে যেতে চায় না। কিন্তু আলটিমেটলি তুমি তো জানো বাস্তবতা এটাই, আমাকে বলতে হবে, আমার দেশের উন্নতির জন্য এটা বলতে হবে, করতে হবে। তোমাকে তো বের করে দেবে। তো তুমি কি করবে? তো তাহলে তো এক প্রকার ভয়ের রাজত্ব আছো। ইভেন আমরাও আছি, আমরা জানি যে সরকার আমাদের চাকরি দিচ্ছে না। তো তোমার তো রাইট আছে, তুমি কি আন্দোলন করবে, তুমি প্রতিবাদ করবে, করতে পারছো না কেন? না কোথায় ভাই পুলিশ এসে তখন হানা দেবে, তাই তো করছে। সো এগুলো হয়তো এর আগে এগুলো আরো অনেক বেশি ছিল, এখন হয়তো সংখ্যাটা কমেছে ঠিকই, আমি বলছি না তার মানে এটা পুরোটাই রিভার্স। অনেক এর আগে এগুলো হয়তো আরো অনেক বেশি ছিল, এখন হয়তো একটুখানি কমেছে। বাট কিছুটা সময় এসে দেখা যাবে যে পুরোটাই মানুষ হারিয়ে ফেলায়। যখন হারিয়ে ফেলে ধীরে ধীরে, তখন সেটাকে আমরা কমপ্লিট রিভার্স বলতে বাধ্য। যে ওয়েব আসলো, কিনারায় লাগলো, অনেক উন্নতি হলো, অনেক কিছু, তারপর আবার পেছন দিকে সে চলে গেল। আবার পরে রিভার্সটা যখন পরের আবার যখন ওয়েব আসবে, তখন হয়তো আবার একটা বড় কিছু উন্নতি হবে। তো এটা চলতেই থাকে, বুঝতে পেরেছো তো? আর এটা হয় অনেক সময়, এটা সিস্টেমও আমি মনে করি যে এটা একটা সিস্টেম, এটা রাতারাতি এরকম হয় না যে শুধু সামনের দিকেই যাবে। রিভার্সটা একেবারে সিস্টেম। যেমন কোনো একদিন আমি এটাই পড়াতে, এইটাই আলোচনা প্রসঙ্গে বোধহয় এসেছিল, তখনই আমি তোমাদের বলেছিলাম যে যখন আমাদের বডিতে দেখবে যাদের ইমিউনিটি পাওয়ার খুব উইক ছিল, তারা তাদের বডিতে যখন দেখবে ওই দিল কোভিড, কোভ্যাক্সিন যখন তোমরা দিলে লকডাউনে টিকা হিসেবে, তখন তোমরা দেখলে না অনেকে জ্বর এসে গেছিল, অনেকে শরীর খারাপ করে গেছিলো। আমার কিছু হয়নি, কিন্তু অনেকে নিতে পারেনি, কারণ ওর বডি বাইরের ওই এনার্জির সাথে অ্যাডজাস্ট করতে তার সময় লাগছে। ওর বডিটা কেঁপে গেল সেখানে এক প্রকার, বাইরের সাথে তার ভেতরের বিষয়বস্তুর একটা ক্ল্যাশ হয়ে গেল। সে নিতে পারলো না ব্যাপারটা। ইনস্টিটিউশনসটা ওই কারণে, তোমার বডি নামক যে ইনস্টিটিউশন, সেটা অনেকটা কিন্তু কি হলো, রাতারাতি কিন্তু উইক হয়ে গেল। তারপরে তুমি ধীরে ধীরে যখন ওটাকে ফাইট করতে করতে তুমি ধীরে ধীরে ওটাকে কাটিয়ে উঠে একটা সুস্থ সবল মানুষে পরিণত হলে। আমার অনেকেই দেখেছি এটা ঠিক। প্রতিষ্ঠানও ওই রকম একটা বডির মতো, পলিটিক্যাল সিস্টেমও একটা বডির মতো। বাইরে থেকে একটা সিস্টেম যখন তুমি নতুন যখন তার মধ্যে প্রবেশ করাচ্ছ, তখন তার মধ্যে একটা কাঁপুনি দিয়ে জ্বর তো আসবেই। তারপর ধীরে ধীরে সে কিন্তু অভ্যস্ত হয়ে যায়। এটাই হচ্ছে রিভার্স। যে তোমাকে সুস্থ করার জন্য তোমাকে ও মেডিসিনটা দেওয়া হলো, কিন্তু সুস্থ করতে গিয়ে তোমার আবার তুমি দুদিনের জন্য অসুস্থ হয়ে পড়লে, এই যে বিষয়টা। তারপর ধীরে ধীরে তুমি অ্যাডজাস্ট হয়ে সুস্থতার রাস্তা আবার ফিরে আসলে। এটা কিন্তু বলতে পারো যে একটা সাধারণ বিষয়, মানে এটা হয়, মানে এটা হওয়াটা স্বাভাবিক আমি মনে করি। যদি পলিটিক্যাল সিস্টেম যদি খুব বেশি ম্যাচিওর হয়, তাহলে গিয়ে হয়তো সেখানে এটা নাও হতে পারে। যেমন আমার বডিতে হয়তো হয়নি, কারণ আমার বডির হয়তো ইমিউনিটি পাওয়ার ওইটা পাওয়ারটা নেওয়ার ক্ষমতা ছিল, তাই অসুবিধা হয়নি। এটা খুব রেয়ারলি হয়, মানে পলিটিক্যাল সিস্টেমে এই জিনিসগুলো খুব রেয়ারলি হয়। হ্যাঁ, খুব রেয়ারলি হয় যে তোমার মানে মানে কাঁপুনি দিয়ে জ্বর আসবে না, এটা খুব রেয়ারলি হয়। যত পলিটিক্যাল সিস্টেমগুলো ভেঙে পড়বে না, ইনস্টিটিউশনগুলো উইক হয়ে পড়বে না, অথরিটেরিয়ানিজম ইস্টাবলিশড হবে না, এটা খুব কম হয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে না, অথরিটেরিয়ানিজমই প্রতিষ্ঠিত হয় কিছু সময়ের জন্য, তারপর আবার সেখানে মানুষ যখন ঘুম থেকে জেগে ওঠে, তখন আবার সেখানে সেই অথরিটেরিয়ান লিডারকে সরিয়ে দিয়ে আবার ডেমোক্রেসির দিকে আবার তারা এগিয়ে যায়। এগুলোই তিনি বলার চেষ্টা করেছেন, দেখানোর চেষ্টা করেছেন। ফোর্থ ওয়েভে আমরা দেখলাম যে এখানে মিডল ইস্টে এসে তারা ইসলামিক কালচারগুলোকে ব্রেক করে দিয়ে ফেসবুকের মধ্য দিয়ে সেখানে তারা দেখলে, ফেসবুক, ইউটিউব, সেই সময় টুইটার, সেই সময় দেখবে তোমরা গুগল, এগুলোর মধ্য দিয়ে তারা সেখানে বড় একটা আন্দোলন সঞ্চারিত করেছে। তারপর দেখলে সেগুলো ধীরে ধীরে সেগুলোকে তারা জায়গাও করেছে, হ্যাঁ না মিডিয়ার স্বাধীনতা মেনে নেওয়া উচিত, মিডিয়া এত ভালো কিছু করছে, হেন তেন অনেক, তখন লিডাররা সাপোর্ট করে গেল সেগুলো। যেমনি বুঝে গেল যে মানুষ এবার ঘুমিয়ে পড়েছে, চলো ধীরে ধীরে তারা শান্ত হয়ে গেছে, তখন দেখো মিডিয়ার মুখগুলো বন্ধ করে দিল। তো সেই ওয়াচডগ মিডিয়া এখন ল্যাপডগ হয়ে গেছে। মিডিয়া স্বাধীনতা আছে আর নেই, অতটা নেই। এখন আবার নতুন করে এখন ট্রাম্প এসে পাওয়ারে এসে বলার চেষ্টা করছে যে আমরা স্বাধীনতা আমরা ফিরিয়ে নিই, ফ্রিডম অফ স্পিচ আমরা ফিরিয়ে নিয়ে আসবো। আর সেখানে দেখবে টুইটার, এখন এক্স এর মালিক, টুইটারের মালিক, সেখানে দেখবে বেশ উচ্চ স্বরে হাসি দিচ্ছে। দেখেছো সেটা? ভিডিওটা দেখেছো সেটা?
তো তাদের ফরেন পলিসিতে এটা আসছে। তো সে কি থুড়ি না নিজের দেশের কথা বলছে যে মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেবে, গোটা বিশ্বের কথা বলছে সে, গোটা বিশ্বের কথা বলছে। কারণ ওর দেশের পরিস্থিতি মানে সেটা গোটা বিশ্বের পরিস্থিতি, ও গোটা বিশ্বের কথা বলছে যে স্বাধীনতা হারিয়ে গেছে সেটা আবার ফিরিয়ে দেবে। তো প্রত্যেকটা দেশে এখন মিডিয়াকে কন্ট্রোল করার জন্য সরকারগুলো সেখানে এখন নিজেদের ল নিয়ে এসেছে, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন যেমন জিডিপিআর নিয়ে এসেছে। ভারত সরকার দেখলে যে 2017 সালে ট্রাই করলো, পারলো না, 2019 সালে ট্রাই করলো, পারলো না, 21 সালে গিয়ে সেখানে একটা আইন তো পারলো না, জাস্ট একটা নোটিফিকেশন হিসেবে রিলিজ করলো, দেখলো এর কি রিপার্কেশন আসে, দেখলো হ্যাঁ কোম্পানিগুলো চ্যালেঞ্জ করে দিল, সুপ্রিম কোর্টে গেল, কিন্তু ওরা বুঝিয়ে দিল আমাদের সুপ্রিম কোর্টও কিন্তু নড়বে না। তো ফলে কি হলো, তারা এখন পাকাপাকি ভাবে এরাও বুঝে গেল যে না বিশেষ কিছু ক্ষতি করতে পারবে না ওরা, চলে এবার তাহলে পাকাপাকি ভাবে আইন নিয়ে আসো। দেখো 2023 সালের দিকে আইন নিয়ে চলে আসলো, 24 সালে আইন নিয়ে আসলো, 23 সালের দিকে আইন নিয়ে চলে আসলো, নিয়ে আসলো। তো মিডিয়ার স্বাধীনতা এখন কন্ট্রোল করেছে। তুমি মিডিয়াতে গিয়ে বলো কিছু, দেখবে তোমাকে ওখানে সেন্সার করে দেবে সঙ্গে সঙ্গে, বলতে দেবে না। তুমি কোনো ক্রিটিসিজম করো, হার্ড ক্রিটিসিজম কিছু দাও বা তোমার মতো করে ক্রিটিসিজম দেখো, সোশ্যাল মিডিয়া সেটাকে আটকে দেবে, আটকে দেবে। তুমি টিভিতে গিয়ে বলতে চাইবে তোমার খবর, তুমি আজকেই তুমি একটা খবরের কাগজে লিখে কিছু পাঠাও, ছাপবে না তারা সেটা। তুমি টিভিতে গিয়ে বলতে চাইবে কিছু, বলো, বলবে না তারা। কেন? কারণ ওরা কিনে নিয়েছে সেগুলোকে ওই রকম ভাবে, কোথাও কিনে নিয়েছে, কোথাও সেখানে আইনের ভয় দেখিয়ে চুপ করিয়ে দিয়েছে, পানিশমেন্টের ভয় দিয়ে চুপ করিয়ে দিয়েছে। সো এই কারণে ডোনাল্ড ট্রাম্পকে এখন বলতে হচ্ছে যে আমরা স্বাধীনতা ফিরিয়ে নিয়ে আসবো, বাক স্বাধীনতা, রাইট টু স্পিচ আমরা আবার ফিরিয়ে নিয়ে আসবো। তাদের নির্বাচনের একটা বড় ইস্যু ছিল যেদিন তিনি ওই সমস্ত পার্লামেন্টের মেম্বারদের সঙ্গে তার পরিচয় পর্ব হচ্ছে যেদিন, সেদিন তিনি কিন্তু এই কথাটা যখন বললেন তখন দেখবে পেছনে দাঁড়িয়ে দেখবে টেসলার মালিক, কি নাম, বারবার নামটা ভুলিয়ে আমি, টেসলার মালিকের নাম কি, ইলন মাস্ক। এলন মাস্ক, যে টুইটারেরও মালিক, টুইটার কিনে নিয়েছে। তো সে কিন্তু খুব উচ্চস্বরে হাসছিলেন সেখানে দাঁড়িয়ে, এবং টিভিতে তার ক্যামেরাম্যান তার দিকেই ফোকাসটা রেখেছিল ওই সময়, দেখবে যখন ওই কথাটা বললো। নোটিস করেছো কিনা? প্রত্যেকটা মিনিং আছে, এগুলো বুঝতে হবে। এমনি এমনি ক্যামেরাম্যান ওর দিকে ক্যামেরাটা ঘোরালো না ওই সময়, মানে ক্যামেরাম্যান একটা ফিলসফি থেকেই ঘুরিয়েছে, একটা জায়গা থেকেই উনি কিন্তু ওনাকে ফোকাসটা করেছেন। অন্য কাউকে করতে পারতো, ওই হাউসে কি মেম্বারের সংখ্যা কম হয়েছিল, যে বোজেস ছিল তার দিকে ক্যামেরাটা ঘোরাতে পারতো, ওর দিকে ঘোরালো না, ওর দিকেই ঘোরালো। কেন? কারণ তিনি হাসছেন বলে। আর উনি কেন হাসলেন ওই কথাটা শুনে? তার কারণ তিনি দেখলেন যে আমার লাভ হবে এবার। উনি তো নিজে মন্ত্রীর পার্ট, কিন্তু মানে ওই মন্ত্রকের পার্ট, মানে মন্ত্রক বলছি সরি, এখন সরকারের পার্ট, কিন্তু তারপরও যখন রাষ্ট্রপতি এই কথাটা বলছে তখন বিশাল গর্বের ব্যাপার। চলো এবার দেখিয়ে দেবো করে। বুঝতে পারছো তো বিষয়গুলো? তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে একটা কতগুলো ডেভেলপমেন্ট। যাই হোক, এটা এক্সটেন্ড করলে সারা রাত ফুরিয়ে যাবে, তাও তোমার লেকচার আমার শেষ হবে না। 7:30 শুরু করেছিলাম, 9টায় ছাড়লাম, এরকমই চলবে এখন, ঠিক আছে? আর করে নাও ওগুলো সলভ, আর কিছু স্টুডেন্টের আমার কাজ আছে ওগুলো করতে হবে। যাই হোক, তো এগুলো করে নাও, পিওয়াইকিউ গুলো সলভ করে নাও। বলো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে। কালকে নাকে ধুলো ঢুকে এত মাথা ব্যথা করছে এখন, কি করে বের করবো বুঝতে পারছি না। নাকটা পুরো মনে হচ্ছে যেন আটকে আছে। বলো আর কারো কিছু জানার বোঝার? কারা জয়েন করেছো? সংখ্যাটা তো অনেক দেখছি, বেশ ভালোই লাগছে দেখে, কিন্তু সেই 30-32 আর যাচ্ছে না আগে যেমন যেত। আছে অনেকে কিন্তু জয়েন করছে তো কেউ না। অনিন্দিতা, অঙ্কিতা, দীপিকা, একতা, তুমি এরকম নাম কেন রেখেছো? হেলথ অ্যান্ড ফিজিক্যাল, নিজের নাম রাখো না, সুবিধা হয়। শোভনদেব, এ আবার লিখেছে আই এম শোভনদেব। কেন তুমি আই এম না লিখলে আমরা বুঝতে পারবো না শোভনদেব? ইপসিতা, ঝিলিক, কুতুবুদ্দিন, ময়ূরী, নাজবুন নেশা, প্রিয়াঙ্ক, শাহানাজ, সঙ্গীতা, সোহিনী, শ্রেয়সী মুখার্জি, স্থাপিতা, আর হচ্ছে শুভম। আর বাকি 2-3 জন যারা ছিল ওরা বেরিয়ে গেছে নাকি? আচ্ছা, প্রিয়াঙ্ক বলো কেমন লাগলো ক্লাস প্রথম দিন করলে? আচ্ছা, ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম না। একটু লেট হয়ে গেল, সরি। ওই একটু, হ্যাঁ স্যার ভালো আছে, একটু লেট হয়ে গেলাম স্যার, ওই রিসার্চ মেথডস একটা ক্লাস চলছিল, এই জন্য একটু স্যার লেট হয়ে আচ্ছা গেল। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। এমনি বুঝতে পারছো তো? মানে আমি তো পাতি বাংলায় বলে গেলাম, ইংলিশে যদি লেখা আছে এখানে। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। আর নতুনদের কাদের দেখছি? নতুন কে? নতুনদের মধ্যে 2-3 জন তো নতুন জয়েন করেছিল, কোথায় গেল তারা? যাই হোক, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। চলো, পিওয়াইকিউ গুলো পেয়ে যাবে, ইউনিট 4 নেট জিআরএফ সেট স্পেশাল কোর্স। নেট জিআরএফ সেটের স্পেশাল কোর্সে চলে যাও, তার সেখান থেকে ইউনিট 4-এ যাও, ইউনিট 4 থেকে ওখানে দেখো হান্টিংটন আর
ডেমোক্রেটাইজেশন এগুলো রয়েছে সেগুলো সলভ করে ফেলো, আগামীকাল দুটোই আমরা সলভ করব। নতুন কিছু কোয়েশ্চেন্স অফকোর্স সেখানে পাবে তোমরা এর বাইরেও, কিন্তু ভয় পাবে না, আগামীকাল আমি ওগুলো তোমাদের সলভ করিয়ে দেবো। ঠিক আছে, চলো তাহলে আজকে এখানে থাক, গুড নাইট।